কোথায়? ক্যালকুলাস। ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, নবম দশম চ্যাপ্টারে। তাহলে আমাদের ফার্স্ট পেপার শেষ হবে আশা করা যায়। স্যার লাস্ট ক্লাসে একটা ছোট্ট প্রশ্ন ছিল স্যার। প্রশ্ন সবার শেষে করবা, ক্লাস আচ্ছা। শেষে, কারণ অনেকে তখন চলে যেতে চায়, তাদের ভালো হয়। আর না হলে লাস্টের দিকে ম্যাথ মানে তাড়াহুড়া হয়, অনেকে বুঝতে পারে না ম্যাথটা। আজকে ডেট বলো। একটা আজকে meeting 1/5/2021। আজকের প্রথমে দুটো থিওরি পড়াই, ওই দুটো থিওরির আলোকে প্রথমে ম্যাথ করাই, তারপর আরো কিছু ম্যাথ করাই, তারপর চ্যাপ্টারটা আজকে পড়া শেষ করি। আবার নেক্সট দিন একটা থিওরি পড়াবো, ওই একটা থিওরির আলোকে 2-3টা ম্যাথ করাবো, তারপরে তাহলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আশা করা যায়। প্রথমে শুরু করতে চাই হচ্ছে কন্ডিশন। হ্যাঁ, কোন কন্ডিশন প্রথমে শুরু করতে চাই? একটা বৃত্তকে একটা সরলরেখায় স্পর্শ করার শর্ত বা কন্ডিশন পড়তে চাই আমরা। আবার বলছি, একটা বৃত্তকে একটি সরলরেখা কোন কন্ডিশনের কারণে, কোন শর্তের কারণে স্পর্শ করবে আমরা জানতে চাই। এটি কি বললাম? একটি সরলরেখা একটি বৃত্তকে স্পর্শ করার শর্ত। একইভাবে একটি বৃত্তকে একটি সরলরেখায় স্পর্শ করার শর্ত। আমি সরলরেখাটি y=mx+c এই আকারের নিতে চাই। তাহলে y=mx+c লাইনটি, রেখাটি x² + y² = বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত পড়বো আমরা, অন্য কোনো বৃত্তের জন্য না। অন্য কোনো বৃত্তের জন্য যদি স্পর্শক হওয়ার শর্ত বের করতে চাই, তাহলে আমরা থিওরির হেল্প নিয়ে ওই ম্যাথ করার চেষ্টা করবো স্যার। আবার বলছি, আর তাহলে এটা পড়াচ্ছেন কেন? এটা পড়াচ্ছি জাস্ট অবজেক্টিভের জন্য, আর 2 মার্কসে যদি কোনো ম্যাথ আসে তাহলে বুঝতে সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য, কারণ ইম্পর্টেন্ট কিছু পড়াইছেন মধ্যে করতে পারো না। কিচ্ছু পড়াইনি এখনো। কি বললাম? y=mx+c একটি রেখা। এই রেখাটি কি করবে? x² + y² = r², এই বৃত্তের স্পর্শক। স্পর্শক হওয়ার কোন কন্ডিশনের কারণে, কোন শর্তের কারণে, সেই শর্তটা খুঁজে বের করতে বলা হচ্ছে। তাহলে কি বের করতে যাচ্ছি? কন্ডিশন। কন্ডিশন of a line, of a straight line বা লাইন। কত স্যার? y=mx+c এত, that touches to a circle, or কোন সার্কেল স্যার? x² + y² = r²। সেই কন্ডিশনটা খুঁজে বের করতে চাই আজকে আমরা। তো ফার্স্টে আমাকে এটা বলো, আমি তোমাদের আগেও বলেছিলাম একটা বৃত্তকে একটি সরলরেখায় স্পর্শ করার জন্য একটি কন্ডিশনই যথেষ্ট। কি স্যার? কোন শর্তের কারণে স্পর্শ করে? গতদিন বলেছিলাম, বলো। কেন্দ্র হতে স্যার সরলরেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। সুন্দর। কেন্দ্র হতে, বৃত্তের কেন্দ্র থেকে ওই সরলরেখা বা স্ট্রেট লাইনটির পারপেন্ডিকুলার ডিসটেন্স, লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধকে রিপ্রেজেন্ট করবে, রেডিয়াসকে রিপ্রেজেন্ট করবে। তা আমি বৃত্তের সমীকরণ কনসিডার করছি এটি, সরলরেখা y=mx+c কনসিডার করছি এমন। তো কেন্দ্র থেকে যখন রেখাটির উপর লম্ব দূরত্ব বের করবা, তখন সরলরেখার প্রদত্ত যেটি দেয়া আছে, এই সরলরেখার রূপ কি থাকতে হবে স্যার? রাইট সাইডে 0 স্যার। সুন্দর, রাইট সাইড 0 থাকতে হবে। তাহলে সরলরেখাকে রাইট সাইড 0 বানানো কোনো ব্যাপার না স্যার। আমার কথা বুঝতে পারছো কিনা? ইয়েস স্যার। সুন্দর। তাহলে আমি y=mx+c যেটা দেয়া আছে, যে লাইনটির কথা বলা হচ্ছে, সেই লাইনকে mx - y+c = 0 লিখতেই পারি। এটা ইকুয়েশন নাম্বার 1। আর x² + y² = r² একটি বৃত্তের সমীকরণ দেওয়া হচ্ছিল, যার কেন্দ্র এবং ব্যাসার্ধ দেখতে পাচ্ছি আমরা। যার কেন্দ্র কত? 0 0। কেন্দ্র
বা সেন্টার 0,0 এবং ব্যাসার্ধ বা রেডিয়াস আর আর এ বলার অপেক্ষা রাখে না, আমি এই লাইনটি যে কোনো ভাবে ইচ্ছা মতো এইভাবে ড্র করছি, এই লাইনটি ইচ্ছা মতো ড্র করছি। এখন এই লাইনটিকে, এটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার সার্কেল। 1 নাম্বার লাইনটিকে 2 নাম্বার সার্কেলের স্পর্শক বলা যাচ্ছে তখনই যদি এই টাচ পয়েন্ট বা স্পর্শবিন্দু এবং কেন্দ্রের সংযোগকারী সরলরেখা এই স্পর্শকটির উপর কি হয়, তুমি কিছুক্ষণ আগে বললা, যদি সে লম্ব হয়। লম্ব। তাহলে কেন্দ্র থেকে এই রেখাটির লম্ব দূরত্ব, কেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু 0, 0, ব্যাসার্ধ যেহেতু r, কেন্দ্র থেকে এই রেখাটির লম্ব দূরত্বের মান আমরা বের করা শিখেছিলাম 3.7 এ, যা r এর সমান হবেই হবে। আর এর হেল্প নিয়েই ওই শর্তটা খুঁজে বের করতে চাই। শর্ত মানে এম, সি এবং আর কনস্ট্যান্ট গুলোর মধ্যে কিরূপ সম্পর্ক বিদ্যমান, যার কারণে কোন সে কন্ডিশন, কোন সে রিলেশন, যার কারণে এটি আসলে এই বৃত্তকে, এই রেখাটি এই বৃত্তকে টাচ করবে, সেই কন্ডিশন। তো আমরা জানি যেহেতু 1 নং রেখাটি 2 নং বৃত্তকে স্পর্শ করবে কখন, যদি 0, 0 হতে, অর্থাৎ কেন্দ্র হতে কার লম্ব দূরত্ব, 1 এর লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইজ ইকুয়াল কি হয়, বৃত্তের ব্যাসার্ধ বা সার্কেলটির রেডিয়াস হয়। এটা আমাদের জানা আছে। তাহলে 0, 0 হতে 1 এর লম্ব দূরত্ব বের করি স্যার, চলো। 1 এর লম্ব দূরত্ব এম ইন্টু 0, y এর মান 0 প্লাস সি তার মডুলাস ডিভাইডেড √ওভার x এর সহগের বর্গ, y এর সহগ -1 এর বর্গ তার হোল স্কয়ার ইকুয়াল ব্যাসার্ধের মান তুমি বললা আর। সবাই একমত? এখান থেকে দেখো এম, সি আর আর এর মধ্যে একটা রিলেশন পাওয়া যাবে, সেটাই কন্ডিশন হবে। চলে আসো, লেখা যায় এখানে 0, তার মডুলাস অফ সি থাকছে আর ইন্টু দিস, আর ইন্টু √ওভার 1 প্লাস এম স্কোয়ার, কি বলা যায় 1 প্লাস এম স্কোয়ার। চলো সি ইজ ইকুয়াল, পরম মান উঠে দিলে খনিতাংশের পরিমাণ, এই ওয়াই অক্ষের খনিতাংশ সি কে, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি তে সি কে মনে আছে, সি কে গো, y অক্ষের ছেদক, ওয়াই অক্ষের খনিতাংশের পরিমাণ, ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ। এই যে আমি যদি ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, লাইনটি এই স্টাইলের, যদি এতটুকু ডিস্টেন্স সি হয়, এতটুকু ডিস্টেন্স সি হয়, এই লাইনটি হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। সি এর মান পজিটিভ, আমি সরল রেখা চ্যাপ্টারে পড়িয়েছিলাম 3.5 এ, সি এর মান পজিটিভ তো উপরের দিকে, সি এর মান নেগেটিভ তো কোন দিকে স্যার, নিচের দিকে। সি এর মান 0 তো মূল বিন্দুগামী, মনে পড়ছে, পজিটিভ তো উপরের দিকে ওয়াই অক্ষকে কাট করবে, সি এর ভ্যালু নেগেটিভ, ওয়াই অক্ষকে নিচের দিকে কাট করবে, সি ইজ ইকুয়াল 0 তো মূল বিন্দুগামী সরলরেখা হবে ওয়াই ইকুয়াল এম এক্স। তো সুতরাং সি এর ভ্যালু হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ, 0 তো হবেই স্বাভাবিক, 0 তো হতেই পারে। তাহলে চলো সি এর মান এই জন্য প্লাস মাইনাস গ্রহণ করতে পেরেছি, আর 1 প্লাস এম স্কোয়ার। আমি বুঝাতে পেরেছি, এটি সেই কন্ডিশন, অর্থাৎ সি ধ্রুবপদের মান এমন হলে, তাহলেই কেবলমাত্র একটি লাইন এই সার্কেলকে টাচ করবে, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এই লাইনটি এই সার্কেলকে টাচ করবে, যার এম কি স্লোপ, আর কি রেডিয়াস ব্যাসার্ধ। তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এর সি হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, ওয়াই অক্ষের খনিতাংশের পরিমাণ যদি প্লাস মাইনাস ব্যাসার্ধ ইন্টু √ওভার 1 প্লাস ঢাল স্কোয়ারের সমান হয়, তাহলে ওই সার্কেলটি ওই স্ট্রেট লাইনকে টাচ করবে বা স্পর্শ করবে। এটা হচ্ছে রিকোয়ার্ড কন্ডিশন, এটাই নির্ণেয় শর্ত, যা নির্ণেয় শর্ত বা রিকোয়ার্ড কন্ডিশন। মনে থাকবে স্যার, এই শর্তের কারণে এই ঘটনা ঘটবে। এটা তুমি টিটিএম রাখা দরকার স্যার, টিটিএম, টনটনে মুখস্থ, টেনেটুনে মুখস্থ না। কেন, অবজেক্টিভ পরীক্ষার সময় এই থিওরি, এই সূত্রের সাহায্যে যদি ম্যাথটা করতে পারো 1 সেকেন্ড সময় লাগবে,
1 সেকেন্ড সময় লাগবে। আমি একটা এক্সাম্পল দেবো, তাহলে তোমার জন্য আরো ক্লিয়ার হবে স্যার। এখন বলো স্যার, তাহলে সি এর ভ্যালু এত এর জন্য যেহেতু এই সার্কেল, এই স্ট্রেট লাইন এই সার্কেলকে টাচ করে, তাহলে সি এর ভ্যালু এখানে ইনপুট করে দিলে আসলে দুটো সি এর ভ্যালু প্লাস একটা সামথিং মাইনাস একটা সামথিং, দুটো স্ট্রেট লাইন পাবো কিনা আমরা, দুটো স্পর্শক সরলরেখা পাবো কিনা আমরা, জি স্যার। দুটো স্পর্শক সরলরেখা পাবো, দুটো ট্যানজেন্ট লাইন পাবো স্যার। তা আমি ওই ইকুয়েশন 1-এ যদি কাকে সি এর ভ্যালু ইনপুট করে দেই, হ্যাঁ সি এর ভ্যালু ইনপুট করছে, এটা নোট লিখছি আর কি। সি এর ভ্যালু ইকুয়েশন 1-এ ইনপুট করলে 1 ইমপ্লাই y ইকুয়াল mx, বা y ঠিক রেখে রাইট সাইডে নিলে mx প্লাস c ছিল, ওই c এর ভ্যালু প্লাস মাইনাস অফ r ইন্টু রুট ওভার 1 প্লাস m স্কোয়ার। তাহলে এটা কারা? এটা হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট অফ এ সার্কেল এত। এটা হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট, এটা হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট বা স্পর্শকের সমীকরণ। যা স্পর্শকের সমীকরণ কয়টি? এক জোড়া স্পর্শকের সমীকরণ, পেয়ার অফ স্ট্রেট প্যারালাল স্ট্রেট লাইন, পেয়ার অফ প্যারালাল ট্যানজেন্ট, প্যারালাল লাইন বলতে পারো তুমি। যা এক জোড়া সমান্তরাল, কেন বুঝলাম? ঢাল সমান, mx প্লাস সামথিং mx মাইনাস সামথিং, দুটো ঢাল সমান বা স্লোপ আর ইকুয়াল, স্লোপস আর ইকুয়াল, এক জোড়া সমান্তরাল স্পর্শক সরলরেখা। সরলরেখা নির্দেশ করে, ঠিক আছে স্যার? ইকুয়েশন অফ ট্যানজেন্ট। এই রিফাত জয়েন করেছো স্যার? রিফাত খুলনা, খুলনা রিফাত কি জয়েন করেছো? হ্যালো, শুনতে পাচ্ছ রিফাত? যাক, জয়েন করেছো। আচ্ছা, গতকালকে ক্লাসটা বুঝতে পারোনি মনে হয়, টাইমটা ক্লাস জয়েন করোনি মনে হয় না? আচ্ছা আচ্ছা, ক্লাস কি বুঝতে পারছো স্যার? আচ্ছা স্যার ক্লাস একটু মনোযোগ দিও, আর যে কোনো কিছু না বুঝতে পারলে বলবো অবশ্যই লাস্টের দিকে। হ্যাঁ স্যার, না হলে তো আমি বুঝবো না তুমি বুঝতে পারছো কিনা। আরেকজন সামান্তা ম্যাডাম, ম্যাডাম সামান্তা, সামান্তা না সামান্তা কি নাম? সামান্তা। ম্যাডাম তোমার ব্যাচ সিরিয়াল দিয়েছিলাম একটা মনে হয় ম্যাডাম। জি স্যার, ঠিক করতেছি। ব্যাচ সিরিয়াল ঠিক নাই, যাদের ব্যাচ সিরিয়াল ঠিক নাই তাদেরকে আমি ওয়েটিং রুমে দিলাম, তোমরা ঠিক হয়ে আসো। স্যার আপনার মধ্যে এমন কি আছে যে স্যার দেশের সব প্রান্ত থেকে মুরগিরা আপনার কাছেই আসে? মানে মানে এই স্যার খুলনা বললেন, বরিশাল বললেন, স্যার, দেশের সব প্রান্ত থেকে আপনার কাছে ছেলেমেয়েরা পড়তে আসে স্যার, বুঝলাম না স্যার ব্যাপারটা। এটা 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 তো স্যার হলো ম্যাথের প্রতি বিশিষ্ট ভালোবাসা, ব্যবসায়ী, কি ব্র্যান্ডের খাবার পরিবেশন করেন স্যার? এটা ম্যাথের প্রতি ভালোবাসা বলে, স্যার হলো ম্যাথের প্রতি ভালোবাসা। ভালোবাসা ওভারলোড স্যার, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আইসা বলে। জি স্যার, এবার বিভিন্ন পৃথিবীর বিভিন্ন এই, প্রান্তে ভালো ভালো আমরা খাবার কি এটা থেকে আমদানি চপ করে। চপ 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 এটাকে আমরা কি বলতে পারবো তাহলে? এক জোড়া সরলরেখা বা পেয়ারস অফ প্যারালাল লাইন, হ্যাঁ এক জোড়া সরলরেখা কেমন দেখতে হবে বলো তো স্যার? যদি কোনো সার্কেল আমি এই স্টাইলে ড্র করি, তার ট্যানজেন্ট গুলো এই সাইডে যদি একটা এই স্টাইলে হয় আর একটা এই সাইডে এই স্টাইলে হবে, স্যার না স্যার? এরা দুজন প্যারালাল লাইন, জি স্যার। প্যারালাল লাইন, কারণ ঢাল বা স্লোপস আর ইকুয়াল এম দুটোরই। এখন বলো স্যার, এই কন্ডিশন কি মাথায় থাকবে না? থাকবেই না? স্যার আপনি condition বলছেন টা- স্যার, এটা থাকবে না থাকবে এই স্যার। স্যার, কন্ডিশনটা, থাকবে। এই কন্ডিশনটা মাথায় রাখতেই হবে, থাকবে কি না থাকলেও রাখতেই হবে। আমরা জি স্যার, এই কন্ডিশনের CTM আলোকে তোমাদের বইতে প্রশ্ন কি চাইতে পারে? প্রশ্নের সময় প্রশ্ন চাইতে পারে, মনে করো একটা স্ট্রেট লাইন দেয়া হলো, মনে করো স্ট্রেট লাইনটা এই স্টাইলে, কোন স্টাইলে? মনে করো স্ট্রেট লাইনটি দেয়া হলো 3x
-4y প্লাস 7 ইকুয়াল 0। হ্যাঁ, এটা একটা স্ট্রেট লাইন। বললো এই রেখাটি, এত রেখাটি কি বললো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। বৃত্তের স্পর্শক হলে a equal what? Sir, for what value of a এত লাইনটি এত সার্কেলকে টাচ করবে বা এত লাইনটি ট্যানজেন্ট হবে এই সার্কেলের? স্যার কন্ডিশন কি? ইকুয়াল C equals to কন্ডিশনের plus ক্ষেত্রে এই minus লাইনকে R কোন ফর্মে কনভার্ট করতে হবে প্রথমে? y equals to mx plus c. জানতাম না তো শিখলাম। তাহলে এটাকে নাকি y equal mx plus c তে কনভার্ট করতে হবে। মনে মনে বলো তো স্যার, c এর ভ্যালু এখানে কত? +7 mx plus c তে No sir, minus -7 7. -7 ডিভাইডেড কত? -7 -7 ডিভাইড -4, দ্যাট ইজ 7/4। 7/4. জি স্যার পুরো সি এর ভ্যালু পেয়ে গেছে, সি এর ভ্যালু 7/4। কে অস্বীকার করবা? আচ্ছা, সি এর ভ্যালু 7/4 কে অস্বীকার করবা? 3x - 4y + 7 সবকিছু কি, কিছু কথা তো সংক্ষেপে করতে হবে স্যার। 4y, এই যে 3x + 7 অবজেক্টিভে আসছে, তখন তুমি কি করবা? এই দেখো সি এর ভ্যালু কত, 4 দ্বারা ডিভাইড করতে হয়, 7/4, 3/4x + 7/4। দেখো এটা সি এর ভ্যালু, y ইকুয়াল mx + c, এটা mx + c, যার সি পেয়ে গেছি। ও সুন্দর। আমাদের আরো বলো স্যার, এখানে রেডিয়াস আর কত? আর মানে এ কিনা? জি স্যার। আর স্লোপ কত? এক্স এর সহগের বিপরীত চিহ্ন -3 ডিভাইডেড ওয়াই এর সহগ -4, এক্স এর সহগের বিপরীত চিহ্ন বি ডট টি ডট অপোজিট সাইন -3 ডিভাইডেড ওয়াই এর সহগ -4, দ্যাট ইজ 3/4। এই যে দেখো এমনিতেও 3/4 আসছে এখানে y ইকুয়াল mx + c তে কনভার্ট করার ফলে। আর সংক্ষেপে তো বলতে পারি আমরা। তাহলে সি আছে, এম আছে, আর কি রেডিয়াস আছে। আমি বিশ্বাস করি আমার ছাত্ররা মনে রাখতে পারছে। কন্ডিশনটা কি স্যার? একটা লাইন একটা সার্কেলকে টাচ করার কন্ডিশনটা কি? C equals to plus minus R √1 plus R 1 plus m. সি ইকুয়াল +- প্লাস মাইনাস অফ আর ইন্টু √1 প্লাস m square. এম স্কোয়ার। সি এর ভ্যালু আমাদের জানা আছে। এখানে সি ইজ ইকুয়াল, এই অ্যান্ড লিখলাম কেন, এখানে সি ইজ ইকুয়াল 7/4, আর ইকুয়াল 3 আর না এম ইকুয়াল 3/4 অ্যান্ড আর ইকুয়াল এ। সবাই একমত? এই ভ্যালুগুলো ইনপুট করলে কি দাঁড়ায়? আর এর ভ্যালু এ, 1 প্লাস এম স্কোয়ারের ভ্যালু দেখতে পাচ্ছি 3/4, 9/16। সি এর ভ্যালু কত দেখতে পাচ্ছি? 7/4। আমি বিশ্বাস করি আমার ছাত্ররা বুঝবেই। এ বলো স্যার, 16 9 25/16 কত হবে? 5/16, 5/4 সরি 5/4। এখন বলো স্যার, 4 দুই পাশে গ্যাচাং 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 কিনা? 7/5 এর ভ্যালু কত? 7/5 প্লাস মাইনাস এই এ তো রেডিয়াস বুঝাচ্ছে, রেডিয়াসের ভ্যালু কি প্লাস মাইনাস দেবো আমরা? নো স্যার রেডিয়াস নেগেটিভ হতে পারে না। আমি মনে হয় বোঝাতে পেরেছি স্যার, তাই কি না? তাহলে কন্ডিশনটা মাথায় রাখার কারণে খুব দ্রুততার সাথে হচ্ছে না, এগুলোতে লিখতেই হচ্ছে না, মনে মনেই করা যাচ্ছে, মনে মনে ইনপুট করা যাচ্ছে। কয় সেকেন্ড লাগবে? এই সূত্রটা কি শুধু কেন্দ্র 0,0 হলেই অ্যাপ্লাই করব? বুঝি নাই স্যার। তো বৃত্তের কেন্দ্র যদি শুধু 0,0 হয় তাহলে অ্যাপ্লাই করব স্যার এই শর্টকাট? হ্যাঁ, বুঝি নাই, আবার বলো। স্যার সার্কেলের কেন্দ্র যদি 0,0 হয় তাহলে কি এই সূত্রটা অ্যাপ্লাই করব? শুধুমাত্র এই সূত্র তখনই অ্যাপ্লাই করা যাবে যখন কেন্দ্র 0 0, তাছাড়া করবে না। আমি কারণ এই থিওরিটা এটার জন্যই করিয়েছি, আর কিছুর জন্য করাইনি। জি স্যার। তখন তুমি কিভাবে করবো? অন্য কোনো সার্কেল থাকলে ওই সার্কেলের সেন্টার বের করতে পারবা, জি স্যার। নর্মাল সার্কেলের সেন্টার। সেই Yes, সেন্টার sir. থেকে এই রেখার লম্ব দূরত্ব ইকুয়াল, বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল কনসিডার করবা, যেগুলো ম্যাথ করিয়েছিলাম, মনে আছে স্যার? ইয়েস স্যার, বুঝছি। স্যার এরকম তো গতকাল করাইছেন। সেগুলো গতকাল করিয়েছি। আর আজকে এটা করাচ্ছি কেন? স্পেশাল কেস অবজেক্টিভের সুবিধার জন্য। জাস্ট অবজেক্টিভে এই জিনিসটা চায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। একটা অবজেক্টিভ পারা মানে 1 থেকে 1000 জন আগে চলে যাওয়া। আর তুমি আমার ছাত্র,
তুমি বেশি সময় নষ্ট করে করবা নাকি সেকেন্ডের মধ্যে করবা? 30 সেকেন্ড। সেকেন্ডের মধ্যে করবা। আমি বিশ্বাস করি তুমি এটা বুঝছো। এখন এর আলোকে এটা তো অবজেক্টিভে কিভাবে থাকতে পারে বলে দিচ্ছি। এবার ব্যাসার্ধ যেহেতু মাইনাস হয় না, সেজন্য সূত্রে তো প্লাস মাইনাস দিলেও হয়, নাও দিলে হয়। ম্যাডাম আচ্ছা, তোমার কথা আমি মেনে নিচ্ছি, তাহলে তোমার কথা আসি আমি এবার। তুমি যেহেতু বললা এই কথাটি, বলছে এবার 2x plus 3y minus plus c is equal 0। এত রেখাটি কি ম্যাডাম? x স্কোয়ার y স্কোয়ার ইকুয়াল 25 বা 5, শুধু 5। এটা কি বৃত্ত? নো স্যার। না স্যার। বৃত্ত না কে বললো? অবশ্যই স্যার, √5 হোল স্কয়ার। ও সুন্দরী, তোমার কথাটি তুমি না স্পর্শক হলে কত স্যার? c ইকুয়াল হোয়াট? ম্যাডাম তুমি কোথায়? আছি। ম্যাডাম আসো, বলো ম্যাডাম। এখানে c বলতে আসলে c কে? y ইকুয়াল mx প্লাস c তে কনভার্ট করার পরে যে c, সেই c হচ্ছে c। আবার এই c কে দেখে যেন আবেগ মিশায় c লিখে ফেলো না, শুধু c লেখো না। c কে বাহ্যিক রূপ দেখে ভুলে যেও না। c কে? c কে স্যার? c কে? খণ্ডিতাংশ y mx plus c তে মাইনাস c বাই 2, মাইনাস c বাই 3, সরি মাইনাস c বাই 3। সবাই একমত? এই কথা বলো প্লিজ, কথা বলো। মাইনাস c বাই 3 কেন? y ইকুয়াল Sir, y mx। equals to mx plus c। এতক্ষণ পর লাইনে আসলে কিভাবে কথা বলো না কেন? c এর ভ্যালু মাইনাস c বাই 3। স্যার আমি বলছি ওকে জিজ্ঞেস করছেন। না স্যার, ভাবতেছিলাম মাইনাস যে c বাই 3। স্যার বাহ্যিক রূপের একটু বুঝাই। এই চুপ, c এর ভ্যালু মাইনাস 3 বাই 3 ইকুয়াল প্লাস মাইনাস অফ আর। ম্যাডাম আর কত এখানে? √5 হোল স্কয়ার। এখন বলো স্যার, ইনটু 1 প্লাস m স্কয়ার। m এর ভ্যালু কত স্যার? প্লিজ বলো m এর ভ্যালু কত? মাইনাস 2 বাই 3। মাইনাস 3 বাই 2 মানে মাইনাস 2 বাই 3। x এর সহগের বিপরীত চিহ্ন ডিভাইডেড y এর সহগ। x এর সহগের বিপরীত চিহ্ন ডিভাইডেড y এর সহগ, সংক্ষেপে ঢাল। এই কথা না বারবার বলতেছি সরলরেখা থেকে। সরলরেখা কতবার বলেছে এটা? এই যে এখানেও তাই তো দেখলাম। তাহলে কত আসবে? মাইনাস 2 বাই 3। মাইনাস 2 বাই 3 হোল স্কয়ার করলে 4/9। ম্যাডাম প্লিজ বলো। মাইনাস 3 বাই 3 ঠিক আছে, প্লাস মাইনাস √5 তাও ঠিক আছে। এটা কি 4/9, 9 প্লাস 4 √13 বাই √3, √9 মানে 3। এখন বলো স্যার, ছোটবেলায় পড়েছিলাম 3 নাকি ঘ্যাচাং, তুমি কি বিশ্বাস করো? এই প্লাস দিয়ে প্রত্যেক পাশে মাইনাস দ্বারা গুণ করলে, প্লাস কে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস হয়, জি স্যার। আর মাইনাসে মাইনাসে প্লাস হয়। এখন বলো স্যার, মাইনাস প্লাস যে কথা, প্লাস মাইনাস একই কথা কিনা? √13 √5 কত হবে স্যার? √65 কিনা? √65। জানতাম না। ম্যাডাম তুমি কি এখানে প্লাস মাইনাস ব্যবহার করবা না করবা না? ওই তুমি করবো। করবা কেন ম্যাডাম? না হলে যে সি এর ভ্যালু দুটো হতে পারে, তুমি যদি প্লাস মাইনাস একবার ব্যবহার করা বন্ধ করে দাও, তখন সি এর ভ্যালু যে দুটো হতে পারে, ওয়াই অক্ষকে দুই দিকে কর্তন করতে পারে, কাট করতে পারে, ছেদ করতে পারে সরলরেখায় যাবার সময়, সেটা বুঝে উঠতে পারবো না আমরা। তবে স্যার আমি ব্যাসার্ধর কথা বলতেছিলাম। ম্যাডাম ব্যাসার্ধের সময় মানে ব্যাসার্ধের সময় নেবার পর লাস্টে এসে বলো ব্যাসার্ধ নেগেটিভ হতে পারে না, ওকে বের করে দাও। প্রথমে কাজের প্রয়োজনে নিয়েছিলে, যদি লাগে, পরে দেখলে লাগতেছে না, বের করে দাও। ব্যাপারটা কি, সমস্যা আছে? না স্যার, এটাই সার্থক। না, স্যার ওখানে আমি সি এর বিশ্বাস মান করি- যদি মাইনাস হয়ে যায় তখন তো মাইনাস দিয়েই কাজ করা লাগবে। কি বললা তুমি এটা? মানে এই যে প্লাস মাইনাস নেবেন যে সেজন্য বললাম। আবার বলো। স্যার উপরের সমীকরণটা যদি সি মাইনাস হইতো তখন তো মাইনাসের মানটা নেওয়া লাগতো না, মাইনাসে মাইনাসে প্লাস হইতো। হোক গা, আমার কি, মাইনাস যদি নাও নিতা তাও সমস্যা নাই। লাস্টে এসে বলবো যদি কোনো কারণে নেগেটিভ চলেও আসে, রেডিয়াস অলওয়েজ পজিটিভ, অ্যাবসলিউট ভ্যালু, মডুলাস নেবো। মুরগি তোমার কি ব্যাপার, তুমি এগুলো কি বলো এগুলো? হ্যাঁ তোমার কথাটা কারেক্ট, যে মাইনাস না হলে তো ওই মাইনাসে মাইনাসে প্লাস হতো না, আর প্লাসেরটা মাইনাস হয়ে যেত। যদি যদি শুধু প্লাস হতো তাহলে মাইনাস হয়ে যেত। অশেষ ধন্যবাদ
খুব ভালো বলছে, তবে আমি জি স্যার এটাই আমার বলছি। ভালো লাগেনি, আমার খুব বেশি ভালো লাগেনি, ভালো বললেও ভালো লাগেনি খুব একটা। আর ওকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম। 21 নাম্বার ম্যাথ, 21 নাম্বার ম্যাথে কি বলা হয়েছে স্যার? প্রশ্ন পড়ি আমরা, প্রশ্ন পড়ি। 21-এর 1, 2 দুটো ম্যাথ সেম। কি একজন পড়ো না বাবু, বলা পাইন একজন পড়ো। স্যার 1 নাকি 2 স্যার? আরে বোকা বলা একজন পড়ো। আচ্ছা স্যার 2 নাম্বারে পড়। বলছি x স্কয়ার প্লাস আরে বাবা 2 নাম্বার পড়ছো, নাও পড়ো। স্যার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 16 বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার সমীকরণ 1 মিনিট। ইস রে, এই বৃত্তের স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে বৃত্ত, এই বৃত্তের স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা ধরো এক্স অক্ষ, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ, এই খাইছে রে, এই বিন্দুতে স্পর্শ করেছে, স্পর্শকটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। স্যার আমি তো অনেকগুলো বিন্দু দেখতেছি। ফাজিল পোলা পাইন, একটা কথা বলবা প্রশ্নের, আমি তোমাদের যখন সরল রেখা পড়িয়েছিলাম তখন একটা কথা বলেছিলাম, এক্স অক্ষের সাথে যদি কোণ উৎপন্ন করে সেই কোণের ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে কি বলা হয়? ঢাল। ও সুন্দর, ও সুন্দর। এক্স অক্ষের সাথে যদি কোণ উৎপন্ন করে কোনো লাইন, তাহলে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মানকে, ওই কোণের ট্যানজেন্টের মানকে তার ঢাল বলে। স্যার ধনাত্মক দিকে এক্স বলা অক্ষের সাথে বলা হয়েছে, ভুল কোথায়? এই আমার খালি শুধুমাত্র ধরাটে ভুল কোথায়? ধনাত্মক দিক ধনাত্মক ঋণাত্মক দুটোই হবে। সুন্দর, এই না হলো আমার ছাত্র। 10 প্লাস 30 ধরেছি আমরা, শুধু ধনাত্মক ধরেছি। আসলে কি শুধু ধনাত্মক দিকের সাথে বলা হয়েছে? ও স্যার, না স্যার, কি বলা হয়েছে? কিছুই বলা হয়নি। কিছুই বলা হয় নাই। তাহলে কিছুই বলা না থাকলে কি করতে হয় স্যার? প্লাস মাইনাস মাইনাস ধন্যবাদ। এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথেও তার মানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে। আমি বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে ঢালের মান প্লাস মাইনাস ওই স্পর্শক গুলোর ঢালের পরিমাণ কত হবে স্যার? কথা বলো, ফাজিল বলো, কথা বলো না। 10 30 ডিগ্রি মান কত? 1/√3 জানতাম না, শিখলাম। তাহলে স্যার ঢালের পরিমাণ দেয়া আছে, বলছে এত বৃত্তের ট্যানজেন্ট বা স্পর্শক, এত সার্কেলটি ট্যানজেন্ট বা স্পর্শক এক্স এক্সিস এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ওই স্পর্শকের ইকুয়েশন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট। হ্যাঁ, ওই স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে স্পর্শকের সমীকরণের জন্য ঢাল দরকার, আর কি দরকার? ঢাল আর কি দরকার? স্পর্শক কয়টা? এখানে তো কথা বলো। স্পর্শক হওয়ার জন্য এই স্ট্রেট লাইনটি, সরি এই সার্কেলটি দেখতে কেমন? মূলবিন্দুগামী স্যার। যে স্পর্শক সরলরেখা সেটা ax প্লাস by প্লাস c যা ইচ্ছা হোক, y ইকুয়াল mx প্লাস c কি লেখা যায়? যাবে স্যার। জি স্যার। y ইকুয়াল mx প্লাস মাইনাস c এর মান যদি এত হয়, তাহলে তারা স্পর্শক সমান্তরালে স্পর্শক সরলরেখা নির্দেশ করবে, তাই না স্যার? যেহেতু এই বৃত্তটা এই স্টাইলের। তাহলে বলো, তাহলে শুধু সেখানে m এর মান দরকার, আর তো আছেই, c এর মানও আছে। বলো তো কেন c এর মান আছে? c হচ্ছে m আর r যুক্ত টার্ম দ্বারা তৈরি। না বোঝনি কেউ কেউ? স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার এখানে তো সমান্তরাল বলছে স্যার, এটা তো সমান্তরাল হবে না। এ বাবা, স্পর্শক আগে ধরে তৈরি করো, তারপরে না গল্প। কি বললেন স্যার, একবার বললেন তো। এত বৃত্তের স্পর্শকের সমীকরণ কত হবে স্যার? বলো একটু। y ইকুয়াল mx প্লাস মাইনাস প্লাস মাইনাস আর r, √1 প্লাস m স্কয়ার। যার m এর ভ্যালু সরাসরি না দেওয়া থাকলেও বাঁকা করে দেওয়া আছে। কত বলা আছে? প্লাস মাইনাস 1/√3।
আর এর ভ্যালু ভাগা করে দেয়া আছে কত? 4 প্লাস মাইনাস এতকে স্কোয়ার করলে আলটিমেটলি 1/3। জানতাম না। বাবা কঠিন জিনিস শিখাইলাম তার মানে তো। বলো স্যার 3 1 4 4/3 2/√3, 2/√3 মানে 8/√3। এমন জায়গায় লিখছি মেজাজটা খারাপ লাগতেছে। বলো স্যার √3 দ্বারা প্রত্যেকটা টার্মকে মাল্টিপ্লাই করা যায়, গুণ করা যায়? জি স্যার। এমন জায়গায় লিখলাম কেন রে বাপ? যাইতে পারছি না পিছনের পেজে, পরের পেজে আবার এখানেই লিখতে হচ্ছে আমাকে। আরো করেন কি √3 দ্বারা মাল্টিপ্লাই করলে √3y, পরের পেজে গেলে কি হবে? একটা লাইনের জন্য তো পরে ঝামেলা তুমি পড়বা। √3y মনে হবে অবশ্যই মনে হয়। করলে কি হয়? এই চুপ, √3y প্রত্যেকটা √3 দ্বারা মাল্টিপ্লাই করছি, প্লাস মাইনাস এক্স আর কি প্লাস মাইনাস 8। এখন বলো স্যার এখানে কয়টি সরল রেখা পাওয়া গেল? এই প্লাসের জন্য এই প্লাসের জন্য প্লাস মাইনাস দুটো, এই মাইনাসের জন্য প্লাস মাইনাস আরো দুটো, তাই কি না? জি স্যার। আমার কথা বোঝার চেষ্টা কর। এই প্লাসের জন্য যখন নিবা তখন প্লাস মাইনাস, আবার বলছি এই প্লাসের জন্য মানে ঢালের পরিমাণ যখন +1/√3, তার জন্য এখানে একটা আর এখানে একটা। দেখো এই দেখো স্যার, বুঝেছো? এটাও এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, এটাও এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, দুটি প্যারালাল লাইন। আবার ঢালের পরিমাণ যখন নেগেটিভ নিচ্ছ 30 ডিগ্রি এক্স অক্ষের সাথে, তখন এই যে স্যার এর সাথে প্যারালাল, কালোর সাথে প্যারালাল। কালো কোন কালো? এই বাবা আমার জায়গা কই এখানে? এই আমাকে মাফ করে দিও। হ্যাঁ এই মনে করো এখানে এক্স অ্যাক্সিস বর্ধিত করলে আছে, স্যার মাফটা হবে না স্যার। এই পাশ থেকে সরি এই পাশ থেকে কত ডিগ্রি? 30 ডিগ্রি। স্যার এটাও পুরাটা 30, এটাও 30। পরের পেজে গিয়ে সুন্দর করে আবার করেন। কয়টা স্ট্রেট লাইন পাওয়া যাবে তাহলে? এরা দুইজন প্যারালাল, এরা দুইজন প্যারালাল, কারণ ঢালের পরিমাণটা ওইভাবে ডিফাইন করা ছিল না বলে। যদি এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে বলতো তাহলে দুটোই আসতো। কোন দুটো? লাল দুটো। যদি শুধু নেগেটিভ ডিরেকশনের সাথে বলতো কোন দুটো আসতো? কথা বলে না, বলা মানে কেন চুপচাপ থাকে বুঝি না। কালা দুইটা স্যার। কালা দুটো আসতো। আর যদি কিছুই বলেনি এখানে তো 4টা চারটে এসছে। মনে থাকবে? স্যার, আপনি করালেন আর মনে থাকবো না স্যার। আচ্ছা এতক্ষণ ধরে এই জিনিসটা বোঝানোর কারণ হচ্ছে তোমাদের বইয়ে এই জায়গাটা প্লাস মাইনাস ব্যবহার করা নাই স্যার। চিত্রটা এইভাবে দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের বইতে প্লাস মাইনাস ব্যবহার করা নাই স্যার, শুধু প্লাস দিয়ে করা আছে। তুমি কি করবা? প্লাস মাইনাস দুইটা দিব। কারণ তুমি কার ছাত্র? নয়ন স্যারের ছাত্র। নয়ন স্যারের মুরগি। মুরগিওয়ালার মুরগি স্যার আমরা। বইয়ে মানে কি বলো ধনাত্মক দিকটা বলে নাই স্যার। আর অক্সিজেন নিয়ে মুরগি চাষ। ধনাত্মকটা মিস করে গেছে, এই কারণে মনে হয় অ্যান্সার একটা দেওয়া হয়েছে, অথবা মানে অ্যান্সার দুটো মিস করে গেছে, যে কোনো একটা মিস করছে, এক দিকটা মিস হয়েছে। যাই হোক যেটা করছে আমাদের মতো করে আমরা সঠিকটা করছি। এবার স্যার 3 নাম্বার পেজে গেলাম, নতুন জি, থিওরি স্যার। পড়বো আমরা। 21 নাম্বার ম্যাথের দুটো ম্যাথই তুমি পারবা, এবার আরেকটা ম্যাথ আছে তুমি করবা অবশ্যই হোমওয়ার্ক। স্যার এর টাইপ 21 এর টাইপ অবজেক্টিভ ঢাকা ইউনিভার্সিটি ওটা। এবার বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কি বলছি, আমরা কি বৃত্ত কি কেমন লাগতেছে? বৃত্ত একদম বৃত্তের মতো। ফাটাফাটি স্যার। কি বললো? স্যার একজন বললো ফাটাফাটি, আরেকজন কি বললো? 20টা ম্যাথ দিয়ে স্যার একটা থিওরির মধ্যে নিয়ে আসেন স্যার। এই স্যার হট বয়েল সিদ্ধ স্যার স্যার। লাস্ট পেজ থেকে আবার দেখাবেন। এতক্ষণ পর কেন আবার? স্যার কি বললো? লাগছে একজন স্যার, কি যেন hot। বললো ফাটাফাটি, আরেকজন কি বললো? ম্যাডামদের মধ্যে একজন কি যেন বললো? স্যার আমি বলছি অসাধারণ লাগতেছে স্যার। ওরে বাবা তুমি কে ম্যাডাম? আর স্যারদের মধ্যে কে তুমি? স্যার গ্রুপে আপনার ওই ছবিটা দেখে ঘটকের কথা মনে পড়ে গেছে। ফাজিল। স্যার পুরো চার্লি চ্যাপলিন পোস্ট স্যার। অর্জুন আমাকে ফোন দিয়েছিল, অর্জুন আসো স্যার।
অর্জুন আসো স্যার। স্যার বৃত্তের স্যার একটা জিনিস খুব ভালো লাগছে, 20টা ম্যাচ যে একটা থিওরিতে নিয়ে আসছেন। আমি পড়াচ্ছি আর তোমার কাছে খারাপ লাগবে, এটা কেমনে সম্ভব? স্যার বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে আমি নাম দিচ্ছি তার পি। তুমি তো বোঝোই আমি পি দিতে ভালোবাসি। জি স্যার এই পোদ্দারি বিন্দু করতে হতে ভালোবাসি। না সব স্যার, জায়গায় আপনি পদ্ধতি এনপি করেন, কে স্যার। সবগুলো দিতেই ভালোবাসেন। এত হতে যে বৃত্তে নিচ্ছি, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, বাইরে কোনো বিন্দু, হ্যাঁ বাই আউটসাইড কোনো পয়েন্ট বিন্দু হতে উক্ত বৃত্তে স্পর্শকের সমীকরণ বের করেছি না, স্পর্শকের সমীকরণ বের করবো নেক্সট ক্লাসে। আজকে স্পর্শকের দৈর্ঘ্য বের করব। স্পর্শকের দৈর্ঘ্য দই, আবার বলছি লেন্থ অফ ট্যানজেন্ট। এর পরের দিন কি বের করবো? ইকুয়েশন অফ ট্যানজেন্ট, লেন্থ অফ ট্যানজেন্ট। এই অংশটুকু বাদ রেখেছিলাম, একটা ম্যাথে বলছিলাম এই অংশটুকু বাদ রেখো, দৈর্ঘ্য বের করা। 4/3। হ্যাঁ 4/3। লেন্থ অফ ট্যানজেন্ট drawn from an external point, নাম কি তার পয়েন্টের? পি, x1 y1 টু দা সার্কেল। আমি সার্কেলটা ইচ্ছা মতো নিব, তো এই জন্য সার্কেলটা ডিফাইন করে দেই নাই এখানে। দুইবার দুই ধরনের সার্কেল নেব আমি। আচ্ছা, আমি প্রথম অবস্থায় একটা ফিগার ড্র করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম অবস্থায় বৃত্তের বহিস্থ একটা বিন্দু নিব আর একটা সার্কেল নিব। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি। আচ্ছা, তাহলে একটা সার্কেল বা বৃত্ত আগে ড্র করে নেই। এই যে এখানে, এই যে কে এটি? বৃত্ত। সার্কেল। এটা কে? সার্কেল। সার্কেলটি আছে মানে বৃত্তের ফিগার। এই সার্কেলটির ইকুয়েশন যদি x² + y² + 2gx + 2fy হয়, আমি বিশ্বাস করি আমার ছাত্ররা কষ্ট পাবে না। বাবা বৃত্তের বহিস্থ, আমি ধরে নিচ্ছি বৃত্তের সমীকরণ এমন, বৃত্তের সমীকরণ জেনারেল ইকুয়েশন অফ সার্কেল বলো, x² y² + 2gx + 2fy + c। আমি পারি। এই যে সার্কেলের ইকুয়েশন, এই সার্কেল ইকুয়েশনকে ইকুয়েশন 1 দিলাম, যার সেন্টার রেডিয়াস কি বের করা যায়? যার কেন্দ্র হচ্ছে -g, -f এন্ড রেডিয়াস ব্যাসার্ধ, ব্যাসার্ধ বা রেডিয়াস কত হবে স্যার? √ওভার g² + f² - c। এটা আমি পারি। তো তাহলে আমরা স্যার বলার দরকার নাই। তাহলে আমাদের দরকার কি স্যার? বাদ দিয়ে স্যার আমরা কোনো হেল্প করব না স্যার। কেন্দ্র এবং ব্যাসার্ধ আমার কাছে আছে, আপনি পারেন। বৃত্তটি আছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু কথা বলা হয়েছে, আমি বৃত্তের বহিস্থ বিন্দু এখানে নিলাম। মাইন্ড করবা? না স্যার, উপরে নেন স্যার। বহিস্থ বিন্দুটির নাম কি স্যার? পি। পি স্যার পি x1 y1। ওই বিন্দু থেকে বৃত্তে একটি স্পর্শক আমরা তো অঙ্কন করতেই পারি। যে বিন্দুতে স্পর্শ করেছে সেই বিন্দুটি আগেই ডিফাইন করে নিই, তাহলে সুবিধা হবে। এটি স্পর্শক, খেয়াল করো। জি স্যার, চোরামি সিস্টেম। আচ্ছা, যদি এটা স্পর্শক হয়ে থাকে তাহলে পিটি স্পর্শক, ট্যানজেন্ট, ট্যানজেন্টের টি দ্বারা প্রকাশ করলাম। স্যার পিটি এন স্পর্শক। বা কে নিতেন স্যার? ও আচ্ছা আচ্ছা, নিব। তুমি মাইন্ড করো না তো আবার? হ্যাঁ স্যার। না স্যার, নয়ন তোমরা তো পদ্ধতি কিছুক্ষণ আগে বলা বলি চলেই না। করতেছিলা। পি কে আমরা স্পর্শক। কখনো মাইন্ড করছি স্যার? আচ্ছা নাও, পি কে স্পর্শক। পি কে যদি স্পর্শক হয়, আমাকে বলো স্যার আমার টার্গেট কি? এই পি কে স্পর্শকটুকুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। স্পর্শবিন্দু এবং যে বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করেছি, স্পর্শক তো যা রে যাবে, যদি যা সরলরেখা তো অসীম পর্যন্ত বিস্তৃত, ডানে পাবে, কিন্তু আমি চাচ্ছি এইটুকু দৈর্ঘ্য, পি কে এইটুকু দৈর্ঘ্য, লেন্থ, এই লেন্থটুকু বের করতে চাচ্ছি, এই দৈর্ঘ্যের মানটুকু বের করতে চাচ্ছি। এর আগে যখন এক্স অক্ষের খনিতাংশের পরিমাণ এক্স ইন্টারসেপ্ট, বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের খনিতাংশের পরিমাণ ওয়াই ইন্টারসেপ্ট এবং রেডিয়াস বের করেছিলাম স্যার, তখন প্রত্যেকটি জায়গায় একটা কথা মনে করার চেষ্টা করো, জি এফ সি এর হেল্প নিয়ে কাজ করেছিলাম কিনা? Yes, sir. বেশ সুন্দর। আজকেও
ওই জি এফ সি কনস্ট্যান্টের হেল্প নিব এবং এই বিন্দুর হেল্প নিয়ে কি বের করবো স্যার, এই লেন্থ টুকু খুঁজে বের করার চেষ্টা করবো স্যার। তার জন্য তুমি আমাকে বলো এই লেন্থ পেতে হলে আমাদের কিছুক্ষণ আগেই বলেছি এই কেন্দ্র জানা, যা কিনা মাইনাস জি কমা মাইনাস এফ, এটাকে যদি আমি এন বিন্দু হিসেবে আখ্যায়িত করি মাইনাস জি মাইনাস এফ হবেই। তাহলে বলো এন এবং কে কেন্দ্র এবং এই রেখার সংযোগকারী সরলরেখা, কেন্দ্র এবং এই পয়েন্টের সংযোগকারী সরলরেখা কি নামে পরিচিত? কি নামে পরিচিত? ব্যাসার্ধ। ব্যাসার্ধ বা রেডিয়াস। তাহলে রেডিয়াসের ভ্যালু আর এর ভ্যালু এখানে জানা আছে, আর ইজ ইকুয়াল রুট ওভার জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। অস্বীকার করবা? না স্যার। বলো স্যার। হ্যাঁ স্যার। এন কে ভ্যালু জানা, পি আর এন এই দুটো পয়েন্ট যুক্ত করলেও এই লেন্থটুকু জানা, এন এবং পি এই লেন্থটুকু জানা। বলো তো কেন? দুই বিন্দু জানা থাকে মানে রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার করি দ্বয়ের অন্তর হোল স্কয়ার, সবাই একমত? এগুলো নির্দিষ্ট মান, জানা মান। বলো তো কেন এটা জানা মান? জি এফ সি কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এই বিন্দুর স্থানাঙ্ক নির্দিষ্ট ভ্যালু বা মান কনস্ট্যান্ট। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার করি দ্বয়ের অন্তর হোল স্কয়ার। তাহলে এই বিন্দু এই দূরত্ব জানা, এই দূরত্ব জানা, এই দূরত্ব জানা। স্যার পি কে এন কে এন পি জানা, এন কে এন পি জানা। নয়ন কুমার নয়ন পোদ্দার তোমার চেনা, সুতরাং পিকে কুমারের পদ্মারি বাই করতে হবে স্যার। পিকে কি বের করা যায়? অতিভুজ কাকে বলে? এই অ্যাঙ্গেল যেহেতু 90 ডিগ্রি, সুতরাং এটিকে অতিভুজ বা হাইপোটেনিয়াস বলা হয়, পরস্পর লম্ব ভূমি, পারপেন্ডিকুলার বেজ। তাহলে এটা অতিভুজ। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের ফর্মুলা ইউজ করে এই পিকের ভ্যালু বের করা। তাহলে তো স্যার আমাদের দাদু। পিথা তোমাদের দাদু, হ্যাঁ। পিথাগোরাসের ফর্মুলার সাথে পিকে বের করা স্যার আমাদের আব্বা। যাবেই যাবে। এই ফাজিল পোলা পাইন স্যার, বন্ধু মতো, বাবার মতো, তারপরে হচ্ছে কি বলে আঙ্কেলের মতো, স্যার কি বলে ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো, স্যার অনেক কিছু হতে পারে। দামরা বন্ধু স্যার, দামরা। ভাইয়া টিচার। এই চলে আসো। তাহলে বলো তোমরা আমাকে, যার সাথে সব কথা শেয়ার করা যায়। স্যার এরকম পিঠা বাবা মার হাবা। ও সুন্দর তো সুশি, এতদিন পর তুমি একটা কথা কইছো। চলে আসো। তাহলে একটু আগে তো আমি অসাধারণ বললাম, কতদিন পর তো বলি নাই স্যার। না না না, এই সুন্দর কথা বলছো। তাহলে এই ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ স্যারকে থেকে তেল আমরা দিতে কাজ করতে হবে। পারি। এই ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ থেকে কাজ করতে পারি। ট্রায়াঙ্গেল কোনটা স্যার? এন কে পি বা এন কে পি। অতএব এন কে পি ত্রিভুজ হতে পিঠা বাবা। বলো, এই বলো। আপনি পারেন স্যার। এন কে স্কয়ার, আমরা বলবো না স্যার, পারেন না, করেন এবার। পি কে স্কয়ার এন পি স্কয়ারের সমান। এখান থেকে আমরা বের করতে চাই হচ্ছে পিকে, পিকে স্কয়ার রেখে তাহলে এনপি স্কয়ার মাইনাস এন কে স্কয়ার লিখতেই পারি। আমাদের জানা আছে এনপি এর ভ্যালু দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, কিন্তু রুট আর দিব না কারণ বর্গ রাশি আছে। সুতরাং x1 মাইনাস জি মাইনাসে প্লাস জি হোল স্কয়ার, y1 মাইনাস এফ মাইনাস অফ মাইনাস এফ, তাহলে y1 প্লাস এফ হোল স্কয়ার। এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব একটা শেষ। পরেরটা এন কে মধ্যবর্তী দূরত্ব, যা রুট ওভার এত, রুট ওভার যেহেতু আছে সুতরাং স্কয়ারের কারণে এনপি হোল স্কয়ার। বুঝি না? x প্লাস 1 জি হোল স্কয়ার প্লাস y1 প্লাস এফ হোল স্কয়ার, তার উপরে আবার হোল স্কয়ার হবে না স্যার? কারণ আমি তো বর্গমূল দেই নাই যে এখানে স্কয়ার দেব। এনপি এর উপর বর্গমূল হওয়ার কথা ছিল, স্কয়ার দিয়ে তাহলে দেবো? বর্গমূল তো দেই নাই। তুমি কি বলতেছি বর্গমূলও দেবো স্কয়ারও দেবো, কলমের কালি বেশি নষ্ট করবো না ফাজিল। চলো স্যার এটাকে বাংলা খাবো। x1 স্কয়ার 2g x1 তারপরে g স্কয়ার a প্লাস b হোল স্কয়ার y1 স্কয়ার 2f y1 প্লাস f স্কয়ার মাইনাস g স্কয়ার, বাংলা মাইনাস f স্কয়ার প্লাস c। আমি বিশ্বাস করি তুমি জানো স্যার কাটাকাটি করা যেতেই পারে। কি কি কাটাকাটি করবো স্যার? জি স্কয়ার আউট। এই শোভন হাসাহাসি করছো কেন?
এবার স্যার এফ স্কোয়ার আউট, কোথায় গেলি বাবা? চ্যাট বক্সে যান স্যার। পরে x1 স্কোয়ার সাজিয়ে গুছিয়ে লিখছি, y1 স্কোয়ার 2gx1, আমরা সুন্দরের পূজারি, 2gx1 2fy1, তারপরে স্যার একটা প্লাস সি লেখা যায়। তাহলে কার ভ্যালু এটি পেলাম স্যার? পিকে স্কোয়ারের ভ্যালু এটি পাচ্ছি। আমার তো পিকে স্কোয়ার দরকার নেই, আমার দরকার কি পিকে এই লেন্থটুকু। তাহলে পিকে লেন্থটুকু কত পাওয়া যাবে স্যার? বর্গমূল দিয়ে দেবো একবারে। পিকে পিকে কে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের বৃত্তের উপর স্পর্শকের দৈর্ঘ্য বা লেন্থ অফ ট্যানজেন্ট। আমি বিশ্বাস করি আমার ছাত্ররা একদম ক্লিয়ার। স্যার রুটের ভেতরে তো স্যার এটা বৃত্ত মনে হচ্ছে। চুপ, কথা বলো না, আগে বুঝাই তারপরে কথা কইও। দেখো স্যার, এখন তুমি না, আমি তোমাদের আগেও বলেছিলাম, ওই যে বিবাহের পর যখন প্রথম সন্তান হয়, বাবু হয়, তারপরে কিন্তু মানে বাবারা কি করে, বাহির থেকে অফিস থেকে আসার পরে যদি বাবু দরজা খুলে দেয়, আদর কিন্তু বাবুকেই করে। মানে মধ্যবর্তী অবস্থার কথা সবাই ভুলে যায়। তার মধ্যবর্তী অবস্থার কথা যদি ভুলে যাও, তাহলে এটা বাবু, এটা আব্বা, আব্বা থেকে বাবু। দেখো কিভাবে পাওয়া যায়, খুব সহজে। একে নিয়ে আদর করলেই চলবে, মানে এটার কথা মনে রাখলেই চলবে ভবিষ্যতে, আর কারো কথা মনে রাখার দরকার নাই। কি জিনিসটা স্যার? বৃত্তের সমীকরণ যেটা দেওয়া ছিল তার রাইট সাইড যদি শূন্য হয়ে যায় তখনই কেবলমাত্র, এবং একটা বিন্দু যদি দেওয়া থাকে, বিন্দুর x1 y1, ওই বিন্দুর x এর পরিবর্তে x1, y এর পরিবর্তে y1, x এর পরিবর্তে x1, y এর পরিবর্তে y1 দিয়ে তার বর্গমূলই হলো ওই বিন্দু থেকে, ওই পয়েন্ট থেকে ওই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্যের পরিমাণ। স্কয়ার রুট বা বর্গমূলই হলো দৈর্ঘ্যের পরিমাণ। তবে রাইট সাইড কি থাকতেই হবে স্যার? 0। যদি রাইট সাইড শূন্য না থাকে, আমরা লাথি মেরে চর মেরে কনস্ট্যান্টকে লেফট সাইড থেকে রাইট সাইড ট্রান্সফার করতে পারি। জি স্যার, পারবোই পারবো। স্যার আর যে কোনো সেক্ষেত্রে সূত্রের জন্য প্রযোজ্য। সেক্ষেত্রে যে কোনো ধরনের সার্কেলের জন্য, যে কোনো ধরনের জেনারেল ফর্ম সার্কেলের জন্য, এই আকারের সার্কেলের জন্য x এর পরিবর্তে ওই বিন্দুর x1, y এর পরিবর্তে y1 বসিয়ে দিয়ে স্যার আমরা তার বর্গমূল দিলেই তার লেন্থ অফ ট্যানজেন্ট বা তা ওই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য বাইরের বিন্দু থেকে পাওয়া যাবেই যাবে স্যার। তোমাকে আমি গল্প করে নিতে চাই। সেক্ষেত্রে x স্কোয়ার y স্কোয়ার, ওই বৃত্তটির x এর আর y এর, x এর আর y এর, x আর y এর, x স্কোয়ার y স্কোয়ারের সহগ কেমন ছিল স্যার? থিওরি ডেভেলপ করার সময় x স্কোয়ার y স্কোয়ার সহগ কেমন ছিল স্যার? 1 1 +1 তার মানে যদি ভবিষ্যতে কখনো ম্যাথ করার সময় x স্কোয়ার y স্কোয়ারের সহগ 1 ছাড়া অন্য কিছু 2 2 3 3 4 4 5 5 6 6 7 7 8 8 -1 -1 -2 -3 -3 -3 -4 থেকে যায়, কোনো কারণে যদি আলাদা কিছু থেকে যায়, তাকে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করার সময় যেমন কি করে নিতাম, ওই কনস্ট্যান্ট দ্বারা ভাগ করে ভাগ করে নিতাম। কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করার সময় যেমন ভাগ করে নিতাম, তেমনি স্যার বিশ্বাস করো, বহিস্থ বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য লেন্থ অফ ট্যানজেন্ট বের করার সময়ও স্যার ওই আকৃতিকে জেনারেল ফর্ম অর্থাৎ x স্কোয়ার y স্কোয়ারের সহগ 1 বানাতে হবেই হবে স্যার, এবং রাইট সাইডকে আন্ডা বানাতে হবেই হবে। তাহলেই কেবলমাত্র ওই বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য বের করা যাবে। জাস্ট x আর x1 এ y1 ওই বৃত্তের সমীকরণে বসিয়ে দিতে হবে লেফট সাইডে, তার স্কয়ার রুট, তার স্কয়ার রুট, তার স্কয়ার রুট, যা স্পর্শকের দৈর্ঘ্য নির্দেশ করে, যা রিকোয়ার্ড ইকুয়েশন অফ রিকোয়ার্ড লেন্থ অফ ট্যানজেন্ট। এখন তোমাদের সাথে আমি গল্প করবো আবারও। বলবো স্যার? গল্প করি স্যার। চলো গল্প করি। গল্পের বিষয়বস্তু হলো, যদি বৃত্তটির কেন্দ্র আন্ডা আন্ডা, স্যার বললেন কি কি বলেন আপনি এতক্ষণ পর আবার? বৃত্তের কেন্দ্র আন্ডা আন্ডা, এতক্ষণ তো ভালোই লাগলো, আবার বৃত্তের কেন্দ্র আন্ডা আন্ডা কেন?
আরে বোকা, হতে পারে না? পারে কি না? জি, সবই সমান। কেন পারে না স্যার? হতেই পারে, পারবে না কেন? হতেই আপনার পারে। মুরগি করতেই পারেন। বাবা, তাহলে বৃত্তের কেন্দ্র যদি আন্ডা কমা আন্ডা হয়, রেডিয়াস যদি আর হয়, আমি বিশ্বাস করি আমার ছাত্ররা এইটুকু ক্লিয়ার। তাহলে বৃত্তের বহিস্থ বিন্দু যদি পি x1, y1 হয়, আর স্পর্শকটা যদি পিকে হয়, তাহলে বলো স্যার, এটার নাম যদি এন বিন্দু হয়, এন আর পি অতিভুজ হবেই হবে, হাইপোটেনিয়াস হবেই হবে। এটা যেহেতু 90 ডিগ্রি, অস্বীকার করবা কে কে? কথা বলো। জি স্যার। ঠিক আছে স্যার। তাহলে বলো স্যার, সিমিলার ওয়েতে এখানেও পিঠা বাবা এনপি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা যায়। এটা কে যেহেতু পি কে বের করতে হবে আমাদের। পি কে এখানে যেমন বের করেছিলাম, পি কে বের করার নিয়ম ওই একই স্টাইলে, করোলারি অনুসিদ্ধান্ত। ও স্যার 2gx1 আর 2f1 থাকবে না আর কি, বাকিগুলো তাই নাকি? জানতাম না, তোমার কাছে শিখলাম আমি। বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর স্কোয়ার, কেন্দ্র ব্যাসার্ধ দেখতেই পাচ্ছ। তাহলে বলো কোন বাবা? পিঠা বাবা। পিঠা দাদু স্যার। পিঠা বাবা কি বলে? আমার টার্গেট পিকে স্কোয়ারের ভ্যালু, পিকে স্কোয়ার ইকুয়াল এনপি অতিভুজ স্কোয়ার মাইনাস এন কে স্কোয়ার। আমি বিশ্বাস করি তুমি জানো এনপি এর ভ্যালু কত। x1 মাইনাস 0 হোল স্কোয়ার, দ্যাট ইজ x1 স্কোয়ার। কেউ অস্বীকার করবা? y1 মাইনাস 0 হোল স্কোয়ার, দ্যাট ইজ y1 স্কোয়ার। অস্বীকার করবা? তার বর্গমূল কি দেবো? স্কোয়ার রুট কি দেবো? না স্যার। মাইনাস অফ এন কে স্কোয়ার। এন কে কে গো? এন কে ভ্যালু আর স্কোয়ার। তাহলে বলো পিঠা বাবার পি কে স্কোয়ারের ভ্যালু পেয়েছি, তাহলে পি কে কত হবে স্যার? পিঠা বাবার ক্ষেত্রে তার মানে সার্কেলটির ইকুয়েশন যদি কেন্দ্র যদি মূল বিন্দুতে অবস্থান করে, এরূপ ক্ষেত্রেও রাইট সাইডকে আর স্কোয়ার বলো আর যাই বলো, এখানে এক্স এর সহগ জি এর মান কনস্ট্যান্ট 0, ওয়াই এর সহগ এফ এর মান কনস্ট্যান্ট কত? 0। আর আর স্কোয়ার মানে সি মনে করো 25, আর মনে করো 5, তাহলে 5 স্কোয়ার মানে 25 না? জি স্যার। তার মানে একই জিনিস কিনা? তাহলে রাইট সাইডকে কি করবো? আফিমের বাম। ওই ধরনের টার্মই পাওয়া যাচ্ছে না। তাহলে এক্স এর পরিবর্তে ওই বিন্দুর x1, ওয়াই এর পরিবর্তে ওই বিন্দুর y1 বসিয়ে মাইনাস আর স্কোয়ার তার বর্গমূল করলেই কি পাওয়া যায় স্যার? উক্ত বিন্দু থেকে ওই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য বা লেন্থ পাওয়া যায় স্যার। তবে এই বৃত্তের ক্ষেত্রে বৃত্তের সমীকরণটি কেমন ছিল? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ 1, আর রাইট সাইড কি বানাতে হচ্ছে? 0। আমি কি বোঝাতে পেরেছি স্যার? আমি কি বোঝাতে পেরেছি? এটা কিন্তু বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য। আবার বলছি, বৃত্তের বাহিরের কোনো পয়েন্ট থেকে, আউটসাইডের কোনো পয়েন্ট থেকে লেন্থ অফ ট্যানজেন্ট স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে যা কোন বিন্দু থেকে? পি x1, y1 বিন্দু হতে কোন বৃত্তে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য। বাস, আমি বিশ্বাস করি আমার ছাত্র এই পর্যন্ত একদম ক্লিয়ার। ইয়েস স্যার। স্যার একটা প্রশ্ন করতে পারি? কেন করবা? পরে করো, ক্লাস শেষে করো। কারণ তাহলে অনেকে চলে যেতে পারবে, কারণ অনেকের ক্লাস থাকে তো। ওই যে কোন স্যারের কাছে, নাজমুল স্যারের পড়া থাকে একজন না দুইজনের, আবার কার কার যেন পড়া থাকে, ম্যাডামের কাছে কার পড়া থাকে জানো? স্যার ডন স্যারের। ডন স্যারের পড়া থাকে কয়টায়? স্যার 4টায়। আর নাজমুল স্যারের কয়টায়? নাজমুল স্যার 3:30টায়। মনে পড়ে যাচ্ছে। দেখান তো।
সাড়ে তিনটা মানে 4:45 না স্যার? না স্যার, উনি আবার টাইমলি শুরু করে, সর্বোচ্চ গেলে 5 মিনিট লেট করে। ওই 5 মিনিট যাও, সবাই তাই তো 10 আপনার মতো মিনিট। না স্যার। এই আমার মতো না মানে? আমার মতো হবে কেমন? আমি তো নয়ন পোদ্দার, ইউনিক পার্সন। আপনি জীবনে টাইম মতো শুরু করেন না স্যার, অন্তত 15 অতি মিনিট ভালো মানুষ। আমি যে টাইম মতো শুরু করি না এটা বললাম, আমি যে টাইমের বাইরে যে পড়াই এটা বললাম না একবারও। ছি, দেরিতে আমার শুরু মানে করতেছে, দেরিতে স্যার শেষ কেউ হয়েছে। আমি যে পড়াইতে নিলে আমার হুঁশ থাকে না এটা তো একবার বললাম না। সেটাই স্যার, মানে যে কেউ স্যার নিজের পায়ে কুড়াল মারে স্যার, সেটা আপনাকেই দেখে বোঝা যায়। আমি টাইম মতো শুরু করি না, তাও তো আমার কাছে পোলাপান যায় না, আমার কাছে পড়েই কেন পড়ে? আপনি স্যার ব্যবসায়ী মানুষ স্যার, অনেক টেকনিক ব্যবহার করেন স্যার। এটা ভালোবাসা। পিছন দিয়ে আরো স্যার 15 মিনিট বাড়ায় দেন স্যার। চলো, আমি পড়াই না, আমি গল্প করে বলে থাকে পোলাপান, এটা আমি বিশ্বাস করি। না স্যার, অক্সিজেন দিয়ে রাখছি তো স্যার, এখন এটা উঁচু করা লাগবে না? নিলয় বলছে ফিলিংস লাগে, ওরে বাবা। স্যার আমরা খোর সবাই স্যার আপনার কাছে। 4 নাম্বার পেজে গেলাম। শোনো স্যার, আমি অলরেডি এই যে ফর্মুলা পড়িয়েছি তার সাহায্যে তোমাদের বই 23 নাম্বার যে ম্যাথ আছে স্যার, আবার বলছি 23 নাম্বার যে ম্যাথ আছে আমি কভার করে দিয়ে ফেলছি অলরেডি। আমার ছাত্ররা দেখি থিওরিতে ম্যাথ কি বুঝলো, থিওরি আলোকে আমার ছাত্ররা কতটুকু বুঝছে আমি এখান থেকে বুঝতে পারবো। আমরা বলা হয়েছে 23 নাম্বার ম্যাথে 23-এর দুটো ম্যাথ আছে, আমি দুটোই করাবো, কারণ আছে। এই 23-এর পাশে লেখা রাখো তো আইবো সাথে ওবিজেড ইউ লেখো। এই তো আমি দেখতেছি 4টা ম্যাথ। 23-এর দুটো আছে ফাজিল। না স্যার 4টা। 4টা আছে। 4টা মানে আছে, আমার বইতে 4টা দুটো আছে। দেখতে পাচ্ছি। 4টা স্যার। আমার তোমাদের বই- বইটা- আমার বইও তো তোমাদের 2টা। বইটা দেখি স্যার। দুইটাই স্যার দুইটাই দুইটা আছে। দাঁড়াও, আমার বইতে আরেকটা দুইটা। বই নিয়ে দেখি, দাঁড়াও। আমার কাছে অনেকগুলো Edition বই, বইটা। এখন কোন বইটার মধ্যে কি আছে কোনটা এডিশন কবে আমি জানি না। এত বই আমাকে দিয়ে রাখে, কোনটা কবে কার বই তাই জানি না আমি। ও পরে আবার 23-এর আরো দুটো ম্যাচ যুক্ত করছে, দেখো তো কেমন লাগে না। আহা, এখানে কেন এটা যুক্ত করছে? আরে এটা তো এই চ্যাপ্টারের ম্যাথ, প্রথমটা তো এই চ্যাপ্টারের ম্যাথই না। বাংলা এ, খেয়ে এটা বই ভুল, লিখছে স্যার। এটা 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 করছে কি ভুল করে করছে এটা। এটা মনে হয় কোনো একটা বই মানে কি করছে দেখো, খ নাম্বার দিছে। ওমা, খ নাম্বার, তাহলে গোয়া কোথায়? এটা মনে হয় কোনো সিকিউ প্রশ্নের একটা পার্ট, বুঝছো? দিতে যাই এখানে হঠাৎ করে প্রিন্টিং হয়ে গেছে, আমার যেটা মনে হচ্ছে। তাছাড়া এখানে যাও, কারণ সমদ্বিখণ্ডক তো স্যার সরল রেখা স্যার, বৃত্তের এটাই তো বিষয়। অন্তর্ভুক্ত সমদ্বিখণ্ডক রেখা দ্বয়ের সমীকরণ, আমি তো কোথায় পড়িয়েছিলাম? 3.7 পড়িয়েছিলাম 3.7 দেখছো? 3.7 এ স্যার। ভুল করে দিছে এটা। ও স্যার এরপর 4 নাম্বারটা দেখেন, এই কি শীর্ষত্রয় দিয়ে রাখছে স্যার। এত 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 হলো ওই এত বিন্দু হতে ত্রিভুজটি পরিবৃত্ত, তাহলে বৃত্তটা কোথায়? সবই আবেগ। উল্টাপাল্টা করছে, এটা থাক, 1 2 আগে শেষ করি। স্যার তোমাদের বই ভুল করে এটা করছে স্যার, প্রথমে 1 2 1 নাম্বার। স্যার দেখি টাইপটা আমার ছাত্ররা কি বলে দেখি। টাইপ বললাম আইবো সাথে ওবিজেড ইউ। -2,3 একটা পয়েন্ট দেওয়া আছে স্যার, -2,3 বিন্দু থেকে মানে কি, বিন্দু হতে মানে কি, এটা বৃত্তের ভিতরে না বৃত্তের বাইরে না বৃত্তের পরিধির উপরে? স্যার বাইরে স্যার বাইরে। সার্কামফারেন্সের উপরেও না, ইনসাইড দ্য সার্কেলও না, আউটসাইড দ্য সার্কেল, হ্যাঁ বাইরে এক্সটার্নাল কোনো পয়েন্ট। এত বিন্দু হতে এত পয়েন্ট থেকে কি বের করতে বলা হয়েছে? আর একটা বৃত্তে, কোন বৃত্ত দেওয়া আছে বলো তো একজন? গিভেন সার্কেল 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার। 2x স্কোয়ার 2y স্কোয়ার ইকুয়াল 3। এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এটা কোন ফর্মে আসছে? রেডিয়াস বাদ দাও, সেন্টার কত? 0 0 0 0, তবে রেডিয়াস কত? 3/2 এক চর মারবো, √3/2 √3/√2 হোল স্কোয়ার যেহেতু, ওই তো স্যার। কারণ আর স্যার এই সার্কেলের কি বলছে? বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, এই স্পর্শকের দৈর্ঘ্য বের করার সময় কি করে নিতে হয়? এটাকে সাইজ করে নেব, 2 দ্বারা ভাগ করতে সাইজ। রাইট সাইড কি বানাবো? 0 বানাতে হবে। 0। আর কি দ্বারা ভাগ করবো?
2 দ্বারা। এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার সহ কি বানাতে হবে স্যার? +1 1 1 অবজেক্টিভের প্রথমে অ্যান্সারটা থাকে কি জানো? 2x স্কোয়ার 2y স্কোয়ার দিয়ে যেটা রুট, সেটাই প্রথম অ্যান্সার। -2 হোল স্কোয়ার 3 হোল স্কোয়ার 2 ইন্টু -3 2 হোল স্কোয়ার 2 ইন্টু 3 হোল স্কোয়ার, তার রুট যেটা অ্যান্সার ওটা প্রথমে থাকে। এটা ক নাম্বার অবজেক্টিভের অ্যান্সার। আর খ নাম্বার অবজেক্টিভের অ্যান্সার কি থাকে? 2 -2 হোল স্কোয়ার 2 3 স্কোয়ার -3 তার রুট। ভুল। গ নাম্বার কি থাকে? 2 বাদ থাকে, এক্স এর 2 থাকে না, এক্স -2 হোল স্কোয়ার 3 স্কোয়ার -3 তার রুট। গ নাম্বার কি থাকে? ঘ নাম্বার কি থাকে? সঠিকটা প্লাস চিহ্ন যুক্ত। এই রুট 3টাকে লেফট সাইডে বার করে প্লাস চিহ্ন যুক্ত। কোনটা গ নাম্বারটা কারেক্ট কিনা? বলে স্যার এরপর থেকে সব অ্যান্সার গ নাম্বার দেবো। আরে বোকা, সেটা বলি নাই, বোঝানোর স্বার্থে বললাম। সব স্যার ম্যাডামরা কি বুঝছো আমার কথা? জি স্যার, গ নাম্বার আনসার স্যার বেশিরভাগই স্যার গ অ্যান্সার স্যার। জি স্যার 90% গো স্যার। এই এই জন্য দেখছো? স্যার যখন দেখি যে স্যার কোনো কোশ্চেন পারি না তখন স্যার সিরিয়ালি গ গ গ গ দাগে থাকে। ও সুন্দর তো, হেভি জ্ঞান দিলে আমাকে। আমি এগুলো পারতামই না, বুঝতামই না, এই কথাটা শিখলাম। ছাত্র হইতে ইচ্ছা করতেছে আবার। অক্সিজেন দেন আমারে। হ্যাঁ ছড়াবো অক্সিজেনের। স্যার এই মেসেজ দেওয়া হয়নি, ভুলে গেছিলাম। ভালো কথা মনে করছো। এটা আমি শুরুতেই পারলে বলবো স্যার 9 অ্যান্সার গ নাম্বার দিতে বলছে। হ্যাঁ চলো গল্প করি তাহলে। কি বলা হয়েছে? কোন পয়েন্ট থেকে স্পর্শকের দৈর্ঘ্য, ফাইন্ড দ্য লেন্থ অফ ট্যানজেন্ট, স্পর্শকের দৈর্ঘ্য, হ্যাঁ -2,3 হতে, ফ্রম দ্য পয়েন্ট -2,3 টু দ্য সার্কেল এত। তাহলে -2,3 বিন্দু হতে 1 এর লম্বের দৈর্ঘ্য নাকি? জাস্ট দ্রুত না, স্পর্শকের দৈর্ঘ্য, লেন্থ অফ ট্যানজেন্ট ইজ ইকুয়াল রুট ওভার, রুট দিবা না? রুট মুক্ত একটাতে আন দেওয়া থাকবে, তুমি আমার রুট দিও না এমন যেন না হয়। স্যার তাতে কি অ্যান্সার তো ঘ। কত? খোর 8 26 23/2 হয়েছে কিনা? জি স্যার। এত একক, এত ইউনিট। আমি বিশ্বাস করি আমার ছাত্ররা একদম ক্লিয়ার। স্যার প্রথমে -2 3 এরপর আর কিছু লিখবেন না? কোথায় লিখবো স্যার? একেবারে স্যার প্রথমে। স্যার প্রথমে যে -2 3 লিখলেন কেন স্যার? ও এটা ভুল করে বলছে এই বিন্দু থেকে, এটা লিখে ফেলছিলাম। সবকিছু ভুল করেন স্যার, দেখতে ভালো লাগে না স্যার। আমার ফ্লুইড তো বেশি হয়ে গেছে। এই চপ, গিভেন সার্কেল দেখি না, বলো একজন। মাসের তো শেষ স্যার, টানাটানি। এটাই টানাটানি সংসার। গিভেন সার্কেলটা বলো একজন। 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার কিছু বললো স্যার 1 তারিখ -x প্লাস 3y প্লাস 1। আজকে দেখবা স্যার বেশি পড়াবে। এই বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ড্রন ফ্রম দ্য পয়েন্ট 1, -1 টু দ্য সার্কেল এত। এত বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো কোন জায়গা থেকে? বাইরের বিন্দু 1, -1 হতে। তাহলে বৃত্তটাকে আগে সাইজ করে নিতে হবে কিনা? এই নতুন পড়া পায় না, আমার পড়া কি বুঝতে পারছো? কথা বলে না কেন ওরা? কষ্ট নিয়ে বাড়ি যাও না, আমি খারাপ পড়াই না, এটা সবাই জানে। হয়তো তোমরা এমন সময় আসছো বৃত্তের প্রথম শুরুতে আসলে প্রথম চ্যাপ্টার, তাহলে তোমাদের জন্য আরো বেশি ভালো হতো স্যার। এই হলো ইকুয়েশন অফ সার্কেল। কি করবো এবার? রিফাত ক্লাসে আসো নাকি কোথাও গেছো? স্যার আছি। স্পর্শকের দৈর্ঘ্য, লেন্থ অফ ট্যানজেন্ট 1 স্কোয়ার -1 স্কোয়ার হাফ ইন্টু 1 3/2 ইন্টু -1
প্লাস হাফ কত আসে বলো? এই আনসার দিকে উত্তর বলো, না হলে এমনি করে বলো না বাপ, সময় নষ্ট করবো আপনি না তো আমি। পারেন স্যার। স্যার 1/√2। ভুল না হলে এটাই সঠিক, কারণ বইয়ের আনসার ভুল আছে কিনা আমার জানা নাই। আমি বিশ্বাস করি সেটাই স্যার। যেহেতু বুঝি নাই, যেহেতু এটা বুঝছো, আশা করা যায় তোমাদের বইয়ে ম্যাথ নাম বুঝি না, লেখা একটু বাকি স্যার। জি স্যার, আরেকটু 1 মিনিট বুঝি না, স্যার, লেখা বাকি একটু। লেখো আমি তো আছি। জি স্যার, আপনি থাকেন স্যার। 16 নাম্বার ম্যাথ, 16 নাম্বার ম্যাথ লিখে রাখো, আইবো সাথে লেখো ওবিজে ডিইউ। অবজেক্টিভ এটা পাবাই কোনো না কোনো জায়গায়, বোর্ডে পাবা অথবা ভর্তি পরীক্ষা অবজেক্টিভে, যে কোনো জায়গার অবজেক্টিভে একটা পাবা। 16 নাম্বার ম্যাথ এতটাই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ এটা। অ্যানসার কি গ স্যার? মানে আপনি না বললেন ও, অ্যানসার গ হবে? না না, এটা বলিনি, সব সময় না। গেলাম পরের পেজে। টাইপ থেকে টাইপ দিয়ে দিছি, তুমি এই বিষয়টা শোনি কেন? তোমার ব্যর্থতা, দুইবার বলছি। কিছুই পড়া হলো না আজকে। বলছে মূল বিন্দু হতে 1,2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য 2 ইউনিট, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আবার বলছি, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল whose center is 1,2 and for which the tangent from the origin is of length 2. এখন তোমরা আমাকে বলো স্যার, স্পর্শকের দৈর্ঘ্য 2 একক, কোথা থেকে? ফ্রম অরিজিন, কেন্দ্র থেকে ওই বৃত্তে স্পর্শ, যে 1,2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য 2 একক। এই কেন্দ্র 0,0 থেকে অরিজিন থেকে কোন বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য যদি 2 একক হয়, স্পর্শকের দৈর্ঘ্য কি বের করা যায়? 0 এক্স এর পরিবর্তে, ওয়াই এর পরিবর্তে 0 বসি, এক্স এর পরিবর্তে 0, ওয়াই এর পরিবর্তে 0, শুধু কি থাকবে স্যার? সি স্যার, সি রুট সি। চরমাবো ফাজিল, রুট কি কনস্ট্যান্ট, কথা বলো। জি স্যার। জি স্যার। 0,0 থেকে কোন বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য যদি বের করতে হয়, তাহলে রুট সি, কেন ওগুলো 0 হয়ে যাচ্ছে এক্স ওয়াই 0 বলে মূল বিন্দু থেকে এর জন্য। তাহলে বলো স্যার, তাহলে ওখান থেকে সি এর মান কি বের করা যাবে? যাবে স্যার। যাবে স্যার। অর্থাৎ বৃত্তের সমীকরণে কেন্দ্র আর ব্যাসার্ধ অথবা কেন্দ্র আর কনস্ট্যান্ট দরকার। এখন তুমি কেন্দ্র আর ব্যাসার্ধ দিয়ে করবা না কেন্দ্র আর কনস্ট্যান্ট দিয়ে করবা, মানে সি দিয়ে করবা? তার জন্য ম্যাথটা পুরোটা পড়ে দেখা দরকার। ওই যে বলছে, কি বলেছে, অরিজিন থেকে মূলবিন্দু থেকে 1,2 কেন্দ্র বিশিষ্ট যে বৃত্ত, তার স্পর্শকের দৈর্ঘ্য লেন্থ অফ ট্যানজেন্ট ইজ ইকুয়াল টু, তাহলে 0,0 থেকে আমি যখন ইকুয়েশন নিয়ে কাজ করতে চাই, যার x² + y² + 2gx + 2fy + c, তখন কিন্তু রুট সি ইজ ইকুয়াল টু চলে আসে। কেন? এক্স আর ওয়াই এর পরিবর্তে 0 চলে আসে, x² y² 2gx 2fy x y 0, তার মানে সি থাকে শুধু, রুট সি থাকে শুধু দৈর্ঘ্য। এর মান প্রশ্ন দেওয়া আছে 2, তাহলে সি এর মান কত? সি এর মান কত? সি এর মান 4। তাহলে বলো স্যার 1,2 সেন্টার বিশিষ্ট একটি সার্কেলের ইকুয়েশন বলো, x² y² 2gx, জি এর ভ্যালু কত? 0 1 স্যার। জি এর ভ্যালু 1। তোমাকে চলার ইচ্ছা করতেছে আমার। স্যার -2x, জি এর ভ্যালু 1 না -1? স্যার শুধু 1 স্যার। জি এর ভ্যালু জি এর ভ্যালু -1, কারণ কি -g -f = 1 2, তাহলে জি এর ভ্যালু কত? -1 আর -1, কারণ -g -f কে সেন্টার বলে, সেটা ইজ ইকুইভ্যালেন্ট টু 1,2, তাহলে g ইজ ইকুয়াল -1, f এর ভ্যালু কত? -2। -2, জি আর এফ আছে। ও বসিয়ে দিলে সি এর ভ্যালু তো বের করলাম কন্ডিশনের আলোকে। স্যার কয় লাইনে ম্যাথ কমপ্লিট হয়? x² y² -2gx মানে কি +2gx, জি এর ভ্যালু -1 এর কারণে -2x, 2fy, f এর ভ্যালু -2 এর কারণে -4y প্লাস
4 ইকুয়াল 0। দেখো তো অ্যান্সার দেখেই পাওয়া যাচ্ছে না অঙ্কটা? জি অবজেক্টিভ কয় মিনিট লাগলো? যত যতগুলো আননোন ঠিক ততগুলো কন্ডিশন থাকতে হয়, আননোনটা শুধুমাত্র কনস্ট্যান্ট, কেন্দ্র যেহেতু ছিল কনস্ট্যান্ট ছিল না। ধরি মাইনাস জি মাইনাস এফ ইকুইভ্যালেন্ট টু 1,2। কেন্দ্র বিশিষ্ট এত সেন্টার এমন সার্কেল ইকুয়েশন, কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, ইকুয়েশন অফ সার্কেল হুজ সেন্টার মাইনাস জি কমা মাইনাস এফ ইজ ইকুইভ্যালেন্ট টু এত। তার মানে জি এর ভ্যালু -1, এফ এর ভ্যালু -2, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2gx মাইনাস 2gx 2x 2gx 2gx to fy আননোন দেখতে পাচ্ছি একটা, এই আননোন একটার ভ্যালু বের করার জন্য লাগবে কন্ডিশন একটা। এত বৃত্তটি, এত কেন্দ্রবিষ্ট বৃত্তটি মূল বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 0 0 হতে স্পর্শকের দৈর্ঘ্য বা লেন্থ অফ ট্যানজেন্ট। বলো এখানে কি প্লাস দেবো না মাইনাস? 0ই তো স্যার। তাই নাকি? আমি তোমার কাছে ভালো জিনিস শিখলাম। না না আমি ভালো জিনিস ওর কাছে শিখলাম। 0ই তো বলে ওই বলতেছে। স্যার অক্সিজেন দেন স্যার তাহলে। কন্ডিশন কি দেয়া আছে? ডিরেক্ট রুট সি লিখে দিলে হয় না? আমি তো জানি তুমি চাচ্ছ, আমি ম্যাথ করছি তো রুট সি পরে পেলা থেকে অনেকেই ভাবতে পারে, ওই জন্য কন্ডিশন কি? অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন রুট সি ইজ ইকুয়াল টু সি এর ভ্যালু 4। কোথায় ইনপুট করব আমরা? 1 নং। আচ্ছা এই সার্কেল সম্পর্কে আর কোনো ক্যারেক্টারিস্টিক্স বলতে পারবা আমার ছাত্র হিসেবে? তুমি কে বলবা যে বলতে পারবা? স্যার ওয়াই অক্ষকে স্পর্শ করে। অশেষ ধন্যবাদ। কেন ওয়াই অক্ষকে স্পর্শ করে স্যার? স্যার ওই যে f ওরে খাইছে কি করছে কি? দেখো একই সাথে ওয়াই অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার ইকুয়াল সি, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কয়ার ইকুয়াল সি। মনে পড়েছে? জি স্যার। সুন্দর। এই না হলো আমার কি পড়াইছি মাইরি, এখন মনে হচ্ছে বিশ্বাস করে এরকমই মনে হচ্ছে কি পড়াইলাম। নিজেই নিজেকে তেল মারছেন। কি করবো বলো, নিজেকে এটাকে তেল মারা বলে না, ইন্সপায়ার করা বলে। ভবিষ্যতে যেন আরো ভালো, ভবিষ্যতে যেন এর চেয়ে ভালো পড়াতে পারি, যা পড়াইছি তার চেয়ে ভালো পড়াতে পারি। এই জন্য তুমি বোঝো না কেন কথাগুলো? ছি। লাস্ট ম্যাথ আজকের দিনের, 2 মিনিটে শেষ। 12 নাম্বার, 12-র দুটো ম্যাথ আছে দেখো, 1 2 2 মিনিট লাগবে। 12-র 1 2 এবং এক্সাম্পল 12তে তো 3টা ম্যাথ। 3টা হলো 3টা, 12-র 3টা এবং এক্সাম্পলে আছে একটা দেখো, এক্সাম্পল 4। 12-র 1 2 3 আর এক্সাম্পল 4, 3টা ম্যাথ সেম। লিখে রাখো আইবো 2 মার্কসে, সাথে লেখো ওবিজেড ইউ। স্যার 12-র 1 2 3 আর এক্সাম্পল কত বললাম? কথা বলো প্লিজ, কথা বলো। 4 স্যার এটা এন্ট্রান্স টু পি বলছিলেন কতদিন? এন্ট্রান্স টু পি বলছি। এন্ট্রান্স টু পি আর সাথে ওবিজেড ইউ। প্রশ্ন কঠিন হলে হ্যাঁ। এই যে স্যার আমি একটা সার্কেল বা বৃত্ত ড্র করে নিচ্ছি আগে, ভবিষ্যতের ভাবনা হওয়াই। লাস্ট ম্যাথ, মূর্খের কাজ। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ কর্ড, জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো, অফ দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 81। এটা গিভেন সার্কেল।
এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য না এবার ইকুয়েশন অফ কর্ড মানে কি জ্যায়ের দৈর্ঘ্য কি স্যার ইকুয়েশন অফ কর্ড জ্যায়ের দৈর্ঘ্য এই সামনের দিন কিন্তু শুক্রবারে কিন্তু সকাল 10টা 2:15তেই হবে আবার ভেবো না অন্য সময় আচ্ছা যে সমীকরণ না কর্ড ইকুয়েশন অফ কর্ড সরি জ্যায়ের দৈর্ঘ্য না জ্যায়ের সমীকরণ ইকুয়েশন অফ কর্ড এই যার মিডল পয়েন্ট হুজ মিডল পয়েন্ট ইজ যার মধ্যবিন্দু -2,3 এই জ্যায়ের মধ্যবিন্দু কত স্যার ব্যাসের মধ্যবিন্দু কত বলতে পারবো কেউ একজন স্যার বৃত্তের কেন্দ্র স্যার সেটা কত 0,0 বাবা তাহলে নতুন যে জ্যাটা বের করতে চাই যে ইকুয়েশন অফ কর্ড বের করতে চাই যে জ্যায়ের সমীকরণ বের করতে চাই তার যেহেতু মিড পয়েন্ট 2,3 তাহলে এটাই হবে না এটা ডায়ামিটার হবে না ওই অবশ্যই জ্যাটি ডায়ামিটার না না ওই কর্ডটি ডায়ামিটার ব্যাস না না স্যার তাহলে কি ওটা ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা কিনা জি স্যার আমি কথাটা বোঝাতে পেরেছি এইদিকে হতে পারে এইদিকে হতে পারে এইদিকে হতে পারে এইদিকে হতে পারে তোমার মুরগি যে কোনো দিকে জ্যা হতে পারে এই জ্যায়ের সমীকরণ বের করতে চাই নাম দিলাম তার এন পি কেন্দ্রকে কে দ্বারা প্রকাশ করলাম মাইন্ড করলা জ্যায়ের সমীকরণ এনপি এর সমীকরণ বের করব মাইন্ড করবা এনপি এর মধ্যবিন্দু বের করতে আছে এখানে এটা কেন্দ্রকে আমি অন্য কিছু দ্বারা প্রকাশ করি সরি স্যার এনপি এর মধ্যবিন্দুকে কে ধরছি মিডল পয়েন্ট কত স্যার -2,3 তাহলে আমাকে তোমরা হেল্প করো স্যার জ্যায়ের সমীকরণ কোন বিন্দু দিয়ে যায় স্যার কে বিন্দু দিয়ে কে বিন্দু দিয়ে আচ্ছা কোনো একটা বিন্দু দিয়ে যায় এনপি জ্যায়ের সমীকরণ একটা সরলরেখার সমীকরণ নির্দেশ করে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন নির্দেশ করে তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন একটা বিন্দু দিয়ে গেলে x1 y1 বিন্দু দিয়ে গেলে তার শুধুমাত্র কি দরকার স্যার ঢাল ওরে জানতাম না শিখলাম এম দরকার তার ঢাল আচ্ছা বলো তো স্যার কেন্দ্র বৃত্তের এবং জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখা ওই জ্যায়ের উপর কি হবে লম্ব জানতাম না তাহলে বৃত্তের ব্যাস নয় ডায়ামিটার নয় এমন কোন জ্যা বা কর্ড এর মধ্যবিন্দুর সাথে কেন্দ্রের সংযোগকারী সরলরেখা পরস্পর ওই জ্যায়ের উপর লম্ব হবেই হবে পারপেন্ডিকুলার হবেই অর্থাৎ এটা 90 ডিগ্রি আমি বিশ্বাস করি আমার ছাত্ররা এই ওকে স্যার ওকে পারপেন্ডিকুলার টু এনপি তাহলে ওকের ঢাল জানা থাকলে এনপি এর ঢাল তার উল্টো পাল্টা চিহ্ন পাল্টা তাহলে ওকে রেখার ঢাল দুটা বিন্দু জানা থাকলে ওই রেখার ঢাল বাই বুঝি বের করা যায় জি স্যার তাহলে এনপি রেখার ঢাল উল্টায় পাল্টায় পাবো এই বিন্দু দিয়ে গেছে y-y1 ওই ঢাল ইন্টু x-x1 ইজ ইকুয়াল 0 ও 0 কেন যা হবে এনপি সরলরেখার সমীকরণ যা জ্যায়ের সমীকরণ নামে পরিচিত একমত সবাই জি স্যার একমত ওকে পারপেন্ডিকুলার টু এনপি অতএব এম ওকে রেখার ঢাল কত কোটিদ্বয়ের পরিবর্তন 3 - 0 3 ভুজদ্বয়ের পরিবর্তন -2 -0 -2 ওকে রেখার ঢাল পেয়ে গেছি সুতরাং পরস্পর লম্ব বলে এনপি রেখার ঢাল 2/3 উল্টো চিহ্ন পাল্টা আইবো হোল টু দি পাওয়ার n এন্ট্রেন্স টু পি সাথে কি বলেছিলাম ওবিজে ডিইউ প্রশ্ন কঠিন আসলে ঢাল পেয়ে গেছি এনপি রেখার সমীকরণ অতএব -2,3 এত বিন্দুগামী এবং এনপি ইকুয়াল 2/3 ঢাল বিশিষ্ট কিসের সমীকরণ সরল রেখা অর্থাৎ সাধারণ জ্যা কেন অর্থাৎ কি স্যার কি বলছে বাংলা এখানে জ্যায়ের সমীকরণ জ্যায়ের সমীকরণ কি বললাম
ইকুয়েশন অফ কর্ড passes to the point এত and whose slope 2/3 is কত স্যার? y minus y1 is equal m into x minus x1 3y 9 2x plus 4 3 দ্বারা মাল্টিপ্লাই করে দিছি। কট কত 2x minus 3y। কঠিন লাগলো স্যার? কঠিন লাগলো? সরল রেখার ম্যাথ মনে হইলো স্যার। সরল রেখার ম্যাথ বৃত্তে দেওয়া হয়েছে, হ্যাঁ। সুতরাং আমি আবার বলছি সরল রেখাটা কতটা গুরুত্বপূর্ণ আমি অনেক কষ্ট নিয়েছি, তোমাদের বারবার বলছি যে স্যার স্ট্রেট লাইনটা ভালো করে বোঝো, তোমার লাভ হবে স্যার। এটা দেখবা সেকেন্ড পেপারও স্ট্রেট লাইন কতটা কাজে লাগতেছে যখন আমি কোনিক সেকশন পড়াবো। স্ট্রেট লাইনে গুরুত্ব আমি অনেক বেশি দিই এই কারণে। স্যার আমি বিশ্বাস করি আমার ছাত্ররা মাইন্ড করছে না। আজকে কি কি ম্যাথ বাসায় করে ফেলবা? 12 পর্যন্ত করবা, 12 পর্যন্ত কমপ্লিট করতে পারবা। ইনফ্যাক্ট 13 বলেছিলাম, 13 সেদিন গতদিন হোমওয়ার্ক ছিল, 13 পর্যন্ত কমপ্লিট করবা। আর এই দিক থেকে 16 করবা, এই দিক থেকে 21 করবা, 22 21 22 23 করবা। 21 22 23 আর 25 তো আগেই দিয়েছিলাম, আর 19 দিয়েছিলাম, সরি 21 22 25 21 22 23 25 19 19 না 18 19 এর 1 সরি। হ্যাঁ, এই ম্যাথগুলো কমপ্লিট করে ফেলবা স্যার। আমি সামনের দিন এই চ্যাপ্টার কমপ্লিট করে দেবো। আর একটা থিওরি বাকি আছে আমাদের, তার সাথে 6-7 করাবো। স্যার ছোট একটা ছিল স্যার। বলো বলো। 10-এর 5-এ বলা আছে স্যার, মানে বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং এই বৃত্তের স্পর্শক y অক্ষের সমান্তরাল। আচ্ছা স্যার, এখানে y অক্ষের সমান্তরাল স্যার রেখাটা কি স্যার y is equals to k নিব নাকি স্যার, না স্যার y minus k is equals to 0 নাকি 0 নিব, নাকি স্যার y plus k is equals to 0 নিব? কোন ম্যাথ স্যার 10-এর 5 বা 10-এর 4। 10-এর 5 কি হয়েছে তাই? স্যার x অক্ষের সমান্তরাল রেখা স্যার। কোথায়? দাঁড়ান বই দেখে নিই, বই উল্টাই। 10-এর কত? 5 বা 4 স্যার, যে কোনো একটা। 10 স্যার এখানে 4.2 নাকি 1? এই 2 তো না? 4.2। হ্যাঁ বলো। স্যার x অক্ষের সমান্তরাল রেখাটা কি স্যার y is equals y minus k is equals to 0 নিব, নাকি স্যার y plus k is equals to 0 নিব? আচ্ছা, x অক্ষের সমীকরণ, x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমীকরণ কি স্যার? স্যার y equals 0। হ্যাঁ স্যার, x অক্ষের সমীকরণ। x অক্ষের সময় y equals 0 কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, আর সমান্তরাল রেখার ক্ষেত্রে তুমি আমাকে এটা বলো তো স্যার, কোন সরল রেখার সমান্তরাল রেখা? এটা কোনটা রে বাবা? হ্যাঁ বুঝি নাই। k নিব তাহলে। আচ্ছা ক্লাস শেষ। হ্যাঁ, x plus y ax plus by plus c equals 0 এর সমান্তরাল এই অংশটুকু ঠিক রাখো, তাহলে y অক্ষ x অক্ষের সমান্তরাল y equals 0 রেখা, y equals 0 মানে x অক্ষ, এর সমান্তরাল এবার এই অংশটুকু ঠিক রাখবা, x নাই যেহেতু। c এর পরিবর্তে প্লাস কে বসাও, এখানেও কনস্ট্যান্ট বাম পাশে কিছু নাই মানে 0 আছে, 0 এর পরিবর্তে প্লাস কে বসাও ইকুয়াল 0। সমস্যা আছে? নাই স্যার। তাহলে সমস্যা হয়েছে ভাই, সরি স্যার, সমস্যা হয়েছে হচ্ছে স্যার 10-এর 4-এ ওইখানে আবার স্যার ওইখানে ওইটা তো স্যার ছিল y অক্ষ, 10-এর 4 ছিল y অক্ষের সমান্তরাল x plus k is equals to 0 নিচ্ছে। আর স্যার 10-এর পাশে এসে স্যার y minus k is equals to 0 নিচ্ছে। শোনো, এগুলো মাইনাস প্লাস নেওয়া কোনো ব্যাপার না, কনস্ট্যান্টের ভ্যালু তুমি যা ইচ্ছা ধরো, লাস্টের রেজাল্ট একই আসবে, কন্ডিশনের কারণে লাস্টের রেজাল্ট একই আসবে। স্যার আসলে y minus 2 এসে পড়ে স্যার। তুমি কন্ডিশনের উপর নির্ভর করতেছে, তুমি y ইকুয়াল কে ধরতেছো না y মাইনাস কে ধরতেছো ইকুয়াল 0, নাকি y প্লাস কে ধরছো, কোনো যায় আসে না, আমাদের একটা ধরলেই হলো। এখানে যখন মাইনাস কে দিচ্ছ তখন হয়তো এখানে যদি কে এর ভ্যালু 2 আসে
এখানে যদি কে এর এখানে 2 বসাও তাহলে এখানে হয়তো বা y মাইনাস 2, আর এখানে হয়তো বা কে এর Y ভ্যালু প্লাস 2 আসবে, সরি কে এর ভ্যালু মাইনাস 2 অটো চলে আসবে। এটার সময় অটো 2 চলে আসবে। এটার সময় কে এর ভ্যালু কত আসবে? -2 -2 আসবে। এটার সময় কে এর ভ্যালু -2 আসবে, যাতে প্লাস হয়ে যায়। বুঝতে পারছি? সবসময় একই রেজাল্ট একই আসবে, তুমি যা ইচ্ছা ধরার সময় তবে আমি সবসময় কে এর সামনের চিহ্ন পজিটিভ দেওয়া পছন্দ করি। কেন? আরবিট্রারি কনস্ট্যান্ট। কন্ডিশন আরবিট্রারি কনস্ট্যান্ট কে এর ভ্যালু নেগেটিভ পজিটিভ যা ইচ্ছা আসুক গা, পরবর্তীতে কন্ডিশনের আলোকে সবসময় পজিটিভ ধরি আমি সবসময়। এই কারণে বলেও দিই তোমাদেরকে, ম্যাথ করানোর সময় বলে দিছি, থিওরি পড়ানোর সময় বলে দিছিলাম, একটা এক্সাম্পল দিয়েও দেখাইছিলাম। জি স্যার। স্যার বলো স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো এবার বলো। স্যার ওই 3 নাম্বার পেজে যেতে পারবেন? যাবো না কেন, বলো স্যার। স্যার ওখানে স্যার স্পর্শকটা আমি আরেকভাবে আঁকতে পারবো না? বৃত্তের নিচের অংশ থেকে ওই পারবা। স্যার তখন কি স্যার ওই যে এই স্পর্শক দুটো কি সেম হবে, মানে দৈর্ঘ্য কি সেম হবে? দেখ তো এতক্ষণ পরে কি বললাম, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যেখানে স্পর্শক অঙ্কন করা না কেন দৈর্ঘ্য সবসময় এক না হবে না, কারণ কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ও স্যার জি স্যার বুঝছি। একই, যেহেতু এই দূরত্ব যেহেতু একই, এই জি স্যার, দুটো দূরত্ব তো একই, তাহলে ওই দূরত্ব আলাদা হবে কেমনে বোকা? জি স্যার বুঝছি। ওহ ঈশ্বর, তুমি কোথায়? স্যার একটা কোশ্চেন করবো? কে গো তুমি? পড়া নিয়ে স্যার আমি স্যার সাগরিকা, সাগর সরি স্যার, বলো স্যার। স্যার একটা কোশ্চেন করছিলাম স্যার আপনাকে অনেক আগে স্যার, যে আর ইকুয়াল টু √g² হলে স্যার ইকুয়াল টু জি হয় স্যার। আপনি বলছিলেন স্যার রেডিয়াস অলওয়েজ পজিটিভ দেখে, কিন্তু স্যার এখানে আমরা জি এর তো কোনো ভ্যালু জানি না স্যার, সেক্ষেত্রে স্যার প্লাস মাইনাস হওয়ার কথা না? আর এর ভ্যালু স্যার √g²। হ্যাঁ স্যার এফ আর সি শূন্য হয়। শুধু জি স্কোয়ার না জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার? এফ এর মান শূন্য স্যার, শুধু জি² লিখলে হয় স্যার, এফ শূন্য হয় এখানে। আচ্ছা নাও, আর এর ভ্যালু কি দিবা? স্যার আপনি তো বলছিলেন স্যার শুধু জি হবে স্যার, রেডিয়াস পজিটিভ দেখে, কিন্তু স্যার আমরা তো জি এর মানটা জানি না স্যার, ভ্যালু আসলে। হ্যাঁ জি তো স্যার প্লাস হতে পারে মাইনাস হতে পারে এখানে। স্যার কোথায় তুমি? জি স্যার। ও স্যার, কি স্যার, কি জি? ও স্যার কি জি, কি বুঝলা? স্যার ও স্যার কি বুঝলা? স্যার জি পজিটিভ জি²। কেন স্যার? আগে স্কোয়ারের কাজ, যদি রুটের জি পজিটিভ হোক নেগেটিভ হোক স্কোয়ার করলে তো একই আছে। আগে বর্গের কাজ, তারপর অটো পজিটিভ হয়ে গেছে, তাকে বর্গমূল করলে বর্গমূল 4, মনে করো বর্গমূল -2 হোল স্কোয়ার মানে কি জানো? মানে কিন্তু -2 না, মানে কি? 2 প্লাস মাইনাস 2। আবার বলে +-2, কে বললো? মাইনাস আগে কার কাজ? আগে ভিতরেরটার কাজ, রুটের ভিতরের কাজ। কত হবে স্যার বলো? -2। এই -2 স্কোয়ার করলে -2 কেমনে হয় বারবার বলতেছে? আগে -2 হোল স্কোয়ার কত? স্যার 4। 4, তার উপরে রুট কত? স্যার √4, তাহলে স্যার +-2 তখন। আবার বলে +-2। এই বর্গমূলের মান 9 10 পিচ্ছি কালে যখন তুমি পড়াশোনা করতা, তো তুমি কোন একটা সংখ্যার বর্গমূল বের করতে বলতো, তুমি কি সামনে কি প্লাস দিতা? না স্যার। কেন দিতা না? এখন আবার হঠাৎ করে এসে দিচ্ছ কেন? কেন দিতা না, এখন আবার দিচ্ছ কেন? স্যার তখন তো স্যার ঋণাত্মক করতাম না স্যার, এর জন্য। তো তাই নাকি? আসলে তাই। আর বর্তমানে এসে তোমাকে আমি যেটা বলবো, ইকুয়েশন থাকলে তখন তুমি প্লাস মাইনাস দিবা। যেমন কিনা কথা দিয়ে এমন, মনে করো ওই যে আমি এই কথা বারবার বলি, মনে করো x² - 4 = 0,
that is x square equal 4, x equal প্লাস মাইনাস √4। আর যদি তোমাকে 4 এর বর্গমূল বের করতে বলা হয় 2, 4 এর বর্গমূল 2, তাহলে √4 এর বর্গমূল √4 এর মান কত আসবে? শুধু 2। সামনে প্লাস মাইনাস আসছে কেন? জি স্যার, সমীকরণের কারণে। সেই ইকুয়েশন। জি স্যার। তাহলে বলো স্যার, তুমি যে যখন কিনা এই অংশটুকু করেছিলে -2 হোল স্কোয়ার, আগে কার কাজ? ভিতরের কাজ। ভিতরের কাজ করে নাও, কত? 4। তাকে রুট করলে 4 এর বর্গমূল কত? স্যার 2। শুধু 2। এখন সামনে প্লাস মাইনাস হবে কি হবে না সেটা নির্ভর করে সমীকরণের উপর। সমীকরণ আছে কিনা। এখন তুমি বললা সমীকরণটি ছিল আর স্কোয়ার ইকুয়াল জি স্কোয়ার, এই তো? জি স্যার। বাহ, এখন সমীকরণ যেহেতু এটা, তাহলে আর ইকুয়াল প্লাস মাইনাস অফ √/জি স্কোয়ার, এই তো? জি স্যার। এখন এই রুটের ভিতরে জি স্কোয়ারের মান অলওয়েজ পজিটিভ হবে। জি এর মান নেগেটিভ হোক আর পজিটিভ হোক, তাকে বর্গমূল করলে অলওয়েজ কি হয়ে যাবে স্যার? স্যার পজিটিভ। পজিটিভ। পজিটিভের সামনের যে রেজাল্ট গুলো, একটা প্লাস একটা মাইনাস, তাহলে জি এর মান দুটোই আসতেছে কিনা? তাহলে কোনটা কাউন্ট করবো আমরা? জি স্যার। তাহলে কি মাইনাস Positive. কাউন্ট করবা? মাইনাস কাউন্ট করবা? না স্যার। বুঝছো এবার? জি স্যার, এবার ক্লিয়ার। এবার ক্লিয়ার। ওই ভুলটা করে, ভিতরের কাজটা আগে করে না। রুট আর স্কোয়ারকে মুক্ত করে খোলস মুক্ত করে ভিতরে জিনিসটা বের করে নিয়ে আসে। যখন তুমি ভিতরে জিনিস বের করতে নিবা তখন কিছু জিনিস নষ্ট হবে, এটাই নিয়ম। ডাবের থেকে যখন পানি বের করতে যাও, ডাব যখন কাটা হয় তখন ভিতর থেকে কিছু জিনিস নষ্ট হয়, ভিতরের জিনিস। তেমনি √/-2 হোল স্কোয়ার যখন করো, -2 স্কোয়ার এবং রুট করার সময় তুমি যখন রুট আর স্কোয়ারকে মুক্ত করো, মাইনাসটা কিছু জিনিস হিসাবে কাজ করে, নষ্ট হয়। ডাবের ওই পানিটুকু ফেলে পড়ে যায়, মাইনাস পড়ে যায়। বুঝতে পেরেছি কথাগুলো? জি স্যার। নষ্ট পানির মতো কাজ করে, পড়ে যাওয়া পানি। স্যার আর কি বলবো তোমাকে, বলো। আর কারো কোনো বক্তব্য? স্যার আজকের এইচডব্লিউ কোনগুলো দিয়েছেন একবার একটু বলতে পারবেন? ওই সময় স্যার শুনতে পাইনি। 1 থেকে 10 পর্যন্ত তো করবাই স্যার, 6 আর 7 বাদে। 1 থেকে 10 1 থেকে 10 না, 1 থেকে 13, 16, 17, সরি 16, 18, 18 কি না, কি না 18 না মনে হয়, 16, 19, 19-এর 1 খালি, 19-এর 1, 21, 22 না 23, 25 আর এক্সাম্পল যেগুলো দিলাম আর কি ওর সাথে। এই তো, ভালো থেকো সবাই, কথা হবে নি আবার। ম্যাডাম মুনতাহা কি জয়েন করেছো? ম্যাডাম মুনতাহা, আইডিয়াল স্কুল মনে হয়, 422-27 কে আমাকে ফোন দিয়েছিলে ম্যাডাম। আমি তোমাদের গ্রুপে জয়েন দেওয়া হয়নি এখনো, গ্রুপে জয়েন দেবো, ত্রিকোণমিতি ব্যাসের চিন্তা নাই। তুমি মনে হয় আজকে পেমেন্ট করে ভর্তি হয়েছো দেখলাম, ফোন দিছিলে এই কারণে। শুনতে পাচ্ছ আমাকে? সমস্যা নাই, আমি জয়েন দিয়ে দেবো, চিন্তা নাই। ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।